সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, তোমাদের সবার প্রিয় বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আজকে আমরা গন্তব্য কাবুল এই গদ্যটা আলোচনা করব। এটা হচ্ছে মূলত সৈয়দ মুস্তফা আলীর লেখা একটা ভ্রমণ কাহিনী। তো ওনার দেশে বিদেশে গ্রন্থ থেকে এই গদ্যটা নেওয়া হয়েছে। তো এই গন্তব্য কাবুল পড়তে গেলে আসলে আমরা দেখব যে লেখক এই কাবুল যাওয়ার পথে বিভিন্ন জায়গায় আসলে যেতে হয়েছে, কারণ কলকাতা থেকে ওই সময় তো আসলে এই ভারতবর্ষ থেকে কাবুল, আফগানিস্তানের কাবুল যাওয়া তো আসলে এত সহজ ছিল না। হ্যাঁ, এই ভারত থেকে তাকে পাকিস্তান থেকে পার হয়ে তাকে আফগানিস্তানে যেতে হয়েছে। সে এই যে দীর্ঘ একটা লম্বা পথ, এই পথে নানা জাতির সাথে দেখা হয়েছে, নানান ধরনের মানুষের সাথে দেখা হয়েছে, নানান সংস্কৃতি, নানান পথ, এই সব কিছুর বর্ণনা আমরা আজকে পাবো। ওই সময় তো আসলে এত আমাদের মতো এই ইন্টারনেটের যুগ ছিল না যে উনি ব্লগ করে রাখবে। আজকে যেরকম মানুষ বিদেশে গেলেই, দেশেই মানুষ ব্লগ করে, বিভিন্ন জায়গায় গেলে ব্লগ ভিডিও করে, তো উনি তো আসলে ওইভাবে করে না। উনি এত সুন্দরভাবে লিখেছে এই গল্পটার মধ্যে, এটা আসলে না পড়লে বোঝা যাবে না যে আসলে এখনকার যুগে যেরকম আসলে মানুষ এই যে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করে যে আসলে ছড়িয়ে দিচ্ছে, ব্লগ টাইপের ভিডিও বানানো, মানে তার থেকেও আসলে কতটা প্রাণবন্ত হয় শুধু লেখনীর মাধ্যমে। হ্যাঁ, একটা গল্প যে লেখনীর মাধ্যমে ভ্রমণ কাহিনী এত সুন্দরভাবে বর্ণনা করা যায়, সেটা এই গল্পটা না পড়লে বোঝা যাবে না। হ্যাঁ, শুরুতেই মনে হতে পারে যে না, কাবুল গেছে, এটা নিয়ে এত আসলে লেখার কি দরকার ছিল। তবে গল্পটা পড়লেই বুঝতে পারবে যে কতটা আসলে উনি রুচিশীল লেখক ছিলেন, কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওনার লেখা পড়লেই আসলে বোঝা যায়। তো এই গল্পটা পড়ার সময় আমরা যে স্টেশন বা যে জায়গাগুলো আমরা পাবো সেগুলো সম্পর্কে আমরা আগে থেকেই একটু দেখে নেই, কারণ তা না হলে বারবার শুধু মনে হবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না, মানে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, একটার সাথে একটা রিলেট করা যাবে না। হ্যাঁ, এই জন্য শুরুতেই আগে এই জিনিসটা আসলে দেখি যে ওনার আসলে হাওড়া স্টেশন থেকে মূলত যাত্রাটা শুরু হয়েছে। হ্যাঁ, তারপরে পেশোয়ার স্টেশন, ভারতের সীমান্তবর্তী একটা শহর, তারপরে সেখান থেকে জমরুদ দুর্গ, সেখান থেকে খাইবার পাস, তারপরে ল্যান্ডিকোটাল, তারপরে দক্কা, তারপরে জালালাবাদে গিয়েই মূলত তার এই ভ্রমণ কাহিনীটা শেষ হয়েছে। তারপরে কাবুল তার গন্তব্যস্থল। তো ওই কাবুল পর্যন্ত যাওয়ার আগেই এই গদ্যটা শেষ হয়ে গেছে। তো যদি আসলে, কারণ ওনার তো আসলে অনেক বড়, দেশি বিদেশি গ্রন্থ অনেক বড়, সেখান থেকে অল্প একটু অংশ নিয়ে আসলে তোমাদেরকে দেওয়া হয়েছে, এটাই অনেক বড় হয়ে গেছে এইচএসসি শিক্ষার্থীদের জন্য। তো এই জিনিসটা মানে পড়তে গিয়ে অনেক শুরুতেই শিক্ষার্থীরা একটু সমস্যায় পড়বে যে কি ব্যাপার, মানে কাবুল যাচ্ছে কিন্তু এর মধ্যে আবার ভারত কোথা থেকে আসতেছে, পাকিস্তান কোথা থেকে আসতেছে, মানে এই জিনিসটা বোঝা একটু সমস্যা হবে যদি না তার সামনে আসলে ম্যাপটা থাকে। আমি এই জন্য আসলে শুরুতে ম্যাপ একে আসলে তাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে লাল যে চিহ্নটা দিয়েছি, এটাই আসলে মূলত ওনার পথ, যাত্রা পথ। উনি কলকাতা থেকে, এই যে কলকাতা, এটা হচ্ছে কলকাতা, এই কলকাতা থেকে ওনার যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আছে এখানে। আমি এই দিকে আর একটা ম্যাপে দেখাই, এই যে দেখো কলকাতা কোথায় আর কাবুল কোথায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশ হচ্ছে এখানে, হ্যাঁ, ভারত হচ্ছে এখানে, তারপরে সেখান থেকে ক্রস করে পাকিস্তান, তারপরে আফগানিস্তান। হ্যাঁ, বিশাল বড় পথ। হ্যাঁ, এখান থেকে এই যে দেখো কতগুলা জায়গা আসলে ওখানে উনি বলেছে। এই যে এটা হচ্ছে পেশোয়ার, পাকিস্তান। হ্যাঁ, এই যে ভারত কেবল ক্রস করে পাকিস্তানে আসলো, তারপরে সেখান থেকে জমরুদ দুর্গ। হ্যাঁ, তারপরে সেখান থেকে এই যে খাইবার পাস, এই যে তোমরা যেটা গিরিপথের কথা, এই যে ছোট গিরিপথটা, হ্যাঁ, খাইবার পাস। হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্ডিকোটাল, পাকিস্তান। হ্যাঁ, এখান থেকে আবার এইটা হচ্ছে দক্কা, আফগানিস্তান। এখন আমরা আফগানিস্তানের ভিতরে প্রবেশ করছি। এই যে আফগানিস্তান এবং পাকিস্তান, এটার আসলে সীমান্তবর্তী এলাকা ছিল এই যে গিরিপথ। হ্যাঁ, এটা এখান থেকে দক্কা, তারপরে সেখান থেকে আবার এখানে জালালাবাদ। এই জালালাবাদে গিয়েই মূলত ওনার এই গল্পটা এখানে এই কাছাকাছি আসতেই আসলে শেষ হয়ে গেছে। এরপরে কাবুল পর্যন্ত আসলে যাই নেই আর কি মূলত। তো এই জিনিসটা শুরুতেই দেখে নিলাম, কারণ তা না হলে আমরা বুঝতেই পারি না যে আসলে কেন এখান থেকে কলকাতা থেকে যাত্রা শুরু করলো, কেন ভারতের সীমান্তবর্তী হয়ে যাচ্ছে, কেন পাকিস্তান পড়তেছে মাঝখানে, কেন আফগানিস্তান। এটা ম্যাপটা দেখলাম, এখন একটু সহজ হয়ে গেল, কারণ এইচএসসি শিক্ষার্থীরা অনেকেই তো এইভাবে ম্যাপ দেখে না, একটু ওলটপালট হয়ে যেতেই পারে। কিন্তু আমি
আমি তো আসলে পড়াই, স্টুডেন্টদের বুঝি কোথায় কোথায় কি সমস্যা হতে পারে, এই জন্য আগে থেকে আসলে এগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমার এটা দায়িত্ব। হ্যাঁ, আমি আসলে সহজভাবেই স্টুডেন্টদেরকে বোঝাইতে চেষ্টা করি। তো শুরুতেই সমস্যাটা সলভ করে দিলাম যে আসলে কেন, কোথা থেকে কোথায় যাচ্ছে একটু আইডিয়া নিলাম। হ্যাঁ, তো ভ্রমণ পথ হচ্ছে ভারতের হাওড়া স্টেশন থেকে পেশোয়ার পাকিস্তান, সেখান থেকে জমরুদ দুর্গ, তারপরে খাইবার পাস, তারপরে ল্যান্টিকোটল, তারপরে দক্কা, তারপরে জালালাবাদ, তারপরে কাবুল, আফগানিস্তান। ঠিক আছে, তো আশা করছি আর সমস্যা হবে না। হ্যাঁ, গল্পের অংশ উনি বলেছে যে চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলাম। মানে চাঁদনি থেকে উনি 9 শিকে, একটা হচ্ছে ওই সময়ে 9 শিকা একটা টাকা আর কি, ওই 9 শিকা মানে হচ্ছে 1 শিকা 25 পয়সা, সো 9 শিকা হচ্ছে 2 টাকা 25 পয়সা। হ্যাঁ, 25 পয়সা মানে চার আনা করে। হ্যাঁ, 4 আনা একটা হচ্ছে 25 পয়সা করে। সো ওই 25 পয়সা করে নিলে তোমার 4টা 25 পয়সা 1 টাকা, 8টা 25 পয়সা 2 টাকা, মানে 2 টাকা 25 পয়সা। তো ওই 2 টাকা 25 পয়সা বা 9 শিকে দিয়ে একটা শার্ট কিনেছিল লেখক। তো তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। মানে তখনকার ওই দিনে বাঙালিদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বগি ছিল। হ্যাঁ, ইউরোপিয়ান থার্ড নামক একটা বগি ছিল। ওইখানে আসলে অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান, এটি অত্যন্ত একটা প্রয়োজনীয় প্রতিষ্ঠান, ভারতের সর্বত্র আসলে আনাগোনা করত। তো ওইটা আসলে কেন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেটা আমরা একটু পরেই জানতে পারবো। হাওড়া স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের একটা রেল স্টেশন, মানে ভারতের একটা রেল স্টেশন। তো ওখান থেকে লেখক আসলে মূলত উঠেছে। হ্যাঁ, সেই থার্ডে উঠে ওই রেল স্টেশনে সেই ইউরোপিয়ান থার্ড নামক যে একটা বগি ছিল, সেই থার্ডে উঠে আসলে মূলত লেখক গিয়েছিলেন। সো ওই থার্ডটা মানে ইউরোপিয়ান ওই থার্ডটা কেন গুরুত্বপূর্ণ ছিল, এটাই আসলে মূলত কারণ ওইটা তো বরাদ্দ করা ছিল, মানে ওই বগিটা বরাদ্দ করা ছিল ইউরোপিয়ানদের জন্য, ওটা তো আমাদের দেশিদের জন্য নয়। মানে হচ্ছে ওই ট্রেনের মধ্যে একটা স্পেশাল বগি ছিল যে ওই বগিতে শুধুমাত্র ইউরোপিয়ানরাই যাবে, ইউরোপিয়ানরাই আসবে, মানে ওদের জন্য এটা সুবিধা করে দিয়েছিল। কিন্তু বেশিরভাগ সময়ই আসলে বাঙালিরা ওখানে উঠে যেত, কারণ কি ওই ফাঁকা থাকতো ওখানে। আর আমরা তো আসলে ফাঁকা যেখানে থাকবে সেখানে কি আর ফাঁকা রাখি? হ্যাঁ, উঠবই। তো ওখানে আসলে উঠে গেছে লেখক। হ্যাঁ, তো সেই থার্ডে উঠে যেতেই এক ফিরিঙ্গি বলতে আসলে ওই সময়কার ইউরোপিয়ান যে সাদা চামড়ার মানুষ, এক কথায় সোজা সহজ মানুষ যারা সাদা, মানে বিদেশি যারা, তাদেরকে বলা হতো ফিরিঙ্গি। হ্যাঁ, তো ওই ফিরিঙ্গি একটা হেঁকে বলল, মানে যখনই লেখক উঠলো, লেখক বলছে এটা ইউরোপিয়ানদের জন্য। মানে আরে বাবা, এটা তো ইউরোপিয়ানদের বগি, আপনি কেন উঠছেন? হ্যাঁ, মানে একটা ফিরিঙ্গি দেখে বলল। তখন লেখক বলতেছে, আমি গাক করে বললাম, আমি বললাম ইউরোপিয়ান তো কেউই নেই, মানে ইউরোপিয়ান তো নাই, থাকলে না যাবে। হ্যাঁ, এমন তো না যে ইউরোপিয়ান এসে বসে আছে আমরা তাদেরকে উঠাই দিচ্ছি, ফাঁকাই তো আছে, চলো আমাদের ফাঁকা গাড়িটা কাজে লাগাই। হ্যাঁ, বলছে চলে না আমরা মিলেমিশে যাই, ইউরোপিয়ান তো নাই, থাকলে না আমরা নেমে যেতাম। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম যে বাংলা শব্দের অন্তদেশে অনুসার যোগ করিলে সংস্কৃত হয়, আর ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়ে কথা বলিলে সাহেবী ইংরেজি হয়। মানে লেখক এখানে একটা অভিজ্ঞতা তুলে ধরেছেন যে একটা ভাষাতত্ত্বের বই পড়ছিলাম, হ্যাঁ ওনার আসলে পড়া মূলত, কিন্তু এটা বাস্তবে অভিজ্ঞতা লাভ করা যায়। মানে কথা বলার সময় তুমি যদি একটা বাংলা শব্দের শেষে যদি একটা মানে অনুসার যোগ করো, হ্যাঁ মানে অনুস্বর যোগ করে দাও, হ্যাঁ তাহলে মনে হবে যেন আমার সংস্কৃত ভাষায় কথা বলতেছে। হ্যাঁ, আর ইংরেজি শব্দের শুরুতে যদি একটু জোর দিয়ে কথা বলো, মনে হবে যে ওরে বাপরে বাপ, মনে হয় যে ফরেন থেকে একদম বিদেশ থেকে এক্সপার্ট হয়ে আসছে ইংলিশে কথা বলার জন্য। হ্যাঁ, আর যেমন এগুলো শোনা যায় না, যেমন কাউ, যেটা আমরা সবসময় বলতো কাউ, অ্যান্ড বিদেশি এসে বলতেছে খাও। হ্যাঁ, পেনকে বলতেছে ফেন। তো এরকম যখন ওই সাউন্ডগুলো আমরা শুনি তখন আমরা বুঝি যে না, এটা একটা সাহেবী ইংরেজি, বা এটা ফরেনে যারা থাকে, যারা বিদেশে থাকে সর্বদা, তাদের একটা ইংরেজি। আর আমরা যারা বিদেশে থাকি না, আমাদের এক ধরনের সাউন্ড হয় আর ওদের এক ধরনের সাউন্ড হয়। সো ওই রকম একটা উনি ভাষাতত্ত্বের বই পড়েছিলেন যে বাংলা শব্দের শেষে অনুসার যোগ করলে মনে হয় সংস্কৃত ভাষায় কথা বলতেছে, আর ইংরেজি শব্দের শুরুতে যদি একটু জোর দিয়ে কথা বলতে পারো, হ্যাঁ মানে পয়লা সিলেবালে অ্যাকসেন্ট দেওয়া হলেই মানে বুঝে নিতে হবে যে এটা মনে হয় বিদেশি, একদম খাস বিদেশি। তো ওইটা উনি বলতে যাচ্ছে, অর্থাৎ পয়লা সিলেবালে অ্যাকসেন্ট দেওয়া
খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, মানে বলতেছে মানে সব পাপ ঢাকা পড়ে যায়। অর্থাৎ বলতেছে তুমি যদি খারাপ ইংরেজিও জানো, তাহলে ওই শুরুতে যদি একটু জোর দিয়ে কথা বলো, তখন আর মানুষ বুঝতেই পারবে না যে তুমি ভুলভাল বলতেছো না কি বলতেছো। হ্যাঁ, তুমি যদি খারাপ ইংরেজিও জানো, মনে করো ভুল বলতেছো, কিন্তু উচ্চারণ একদম শুরুতে ঠাস ঠাস করে মেরে দিলা, খাও ফেন, হ্যাঁ প্রিন্সিপাল দিয়ে মেরে দিলা, দেখা যাবে যে আর বুঝতেই পারবে না যে তুমি ভুল বলতেছো। মানে ওই রকম বলতেছে যে ওই রকম পয়লা সিলেবালে অ্যাকসেন্ট দেওয়ার মানে হচ্ছে খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, মানে রান্নাটা এমনিতেই খারাপ হয়েছে, হ্যাঁ এখন খারাপ রান্না যেহেতু হয়েই গেছে, খারাপ রান্নাটা তো তোমাকে বুঝতে দেওয়া যাবে না, সেজন্য কি করে দিতে হবে, ওই খারাপ রান্নার মধ্যে বেশি করে লঙ্কা দিয়ে দাও, বেশি করে ঝাল দিয়ে দাও। তাহলে বেশি ঝাল দিয়ে দিলে কি হবে, তাহলে ওই ঝালের তোপে তোমার আর মনেই হবে না যে ওই রান্নাটা যে খারাপ হয়েছে, ওটা আর মনেই হবে না। তুমি শুধু বলবা ঝাল ঝাল ঝাল, আর রান্না যে খারাপ হয়েছে ওদিকে তোমার মন নাই। ঠিক সেরকম তোমার ইংরেজি কথা বলার সময় শুরুতে যদি একটু জোর দিয়ে কথা বলো, তখন মানুষ বলবে ওরে বাপরে বাপ, বিদেশি এসে কথা বলতেছে, হ্যাঁ ও যে ভুল বলতেছে ও আর তোমার মনেই হবে না, সব পাপ যেন ঢাকা পড়ে যায়। মানে সোজা বাংলায় এরই নাম গাক গাক করে ইংরেজি বলা, মানে এর নামই হচ্ছে গাক গাক করে ইংরেজি বলা। মানে ভুল ভাল যাই বলো না কেন, একটু উচ্চারণ সোজা স্পিডে বলে যাও বিদেশিদের মতো, এর নামই হচ্ছে গাক গাক ইংরেজি বলা। তো ফিরিঙ্গি, এরা এই ফিরিঙ্গি ফার্সি থেকে আগত শব্দ, এত কিছু না বুঝে সহজ মানে বুঝে নাও যে ফিরিঙ্গি হচ্ছে মানে সাদা চামড়া, ফরাসি বা ইউরোপিয়ান ওই সময়, মানে আমরা দেশি ওরা বিদেশি, ওই সময় বিদেশি যারা ওদেরকে বলা হয়তো ফিরিঙ্গি। সো ফিরিঙ্গি তালতলার নেটিভ হচ্ছে যে যারা স্থানীয়, যারা এই ভারতবর্ষে ওই সময় অধিবাসী। হ্যাঁ, সো কাজেই আমরা ইংরেজি শুনে ভারী ভারী খুশি হয়ে জিনিসপত্র বোঝাতে সাহায্য করলো। তো ওই যে ফিরিঙ্গি, উনি হচ্ছে তালতলার নেটিভ। হ্যাঁ, উনি ফিরিঙ্গি তালতলার নেটিভ। তো কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে লাগলেন। তবে ওই লেখক যেরকম গাক গাক করে ইংরেজি বলতেছিলেন, ওটা দেখে আবার উনি খুশি হয়ে গেছেন যে বাহ, ইংরেজি বলতে পারে, তখন জিনিসপত্র একটু গোছাই নিচ্ছে, যা আসে না একটু মানে তখন আর লেখককে ওইভাবে ছোট করে দেখে নাই। তো গল্পের এই অংশে লেখক তার বুদ্ধি এবং ভাষার কৌশল দিয়ে বিদেশিদের সঙ্গে মজার ও সাহসী মিথস্ক্রিয়ার বর্ণনা করেছেন। ঔপন্যাসিকভাবে প্রভাবের একটা হাস্যরসাত্মক দিক তুলে ধরে তিনি দেখিয়েছেন যে কিভাবে ভাষার সামান্য রূপান্তরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়ক হতে পারে। এরপরের অংশ, কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমে চুপসে আসছিল। হ্যাঁ, এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতেই ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাববার ফুসরত পাইনি। তো এদিকে আসলে ভ্রমণের যে উৎসাহ, এটা ধীরে ধীরে আসলে কমে আসতেছিল লেখকের। তবে তারপরও আসলে বয়স হয়েছে, এই জন্য আসলে মূলত উনি চাচ্ছিলেন যে আর বেশি ঘোরাঘুরি করবেন না, কিন্তু তারপরও আসলে হয়ে উঠছে না, যেতেই হচ্ছে কাজে কর্মে। মানে পাসপোর্ট জামা কাপড় নিয়ে কয়েকদিন ব্যস্ত ছিল, অন্য কোনো কিছুর ভাবার আর সুযোগই পাইনি, ফুরসতও পাইনি। ফুরসত মানে এখানে সুযোগ। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো, সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত। মনে হলো আমি একা। মানে গাড়ি ছাড়ার সাথে সাথেই ওনার কাছে কেমন যেন মনে হইলো যে আমি খুব একা হয়ে গেছি, কারণ দেশ ছেড়ে চলে যাচ্ছে। তোমরা সামান্য একটু এই যে বাবা মাকে ছেড়ে যখন এই যে নিজের জেলা শহরে বা বিভাগীয় শহরে সে পড়ালেখা করো, তা বাবা মাকে মিস করো না অনেক? এইটুকুতেই যদি এত মিস করো, আর উনি দেশই ছেড়ে চলে যাচ্ছে, তাহলে একটু নিজেকে একা মনে হবে না? অবশ্যই মনে হবে। তো এই কথাটা বলে মানে ইনি দেশ ছাড়ার পরে যে আসলে ওনার মনের ভিতরে যে অনুভূতি, হ্যাঁ এই অনুভূতিটা উনি ব্যক্ত করেছেন। অত্যন্ত কাপুরুষজনিত ভাবে মনে হলো যে আমি একা। হ্যাঁ, ফিরিঙ্গিটি লোক ভালো, মানে ফিরিঙ্গি যে লোকটা ওনার পাশে বসে আছে উনি ভালো। আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মন মারা হলে কেন? গোয়িং ফার মানে বিদেশ, দূরে যাচ্ছ কোথাও? তখন দেখলাম বিলেতি কায়দা জানে, মানে এটা একটা বিলেতি কায়দা। কারণ ওরা একটু আমাদের থেকে একটু বেশি ভদ্র, কাকে কি বলতে হবে না বলতে হবে এটা ওরা ভালো জানে। এই জন্য ওরা উনি লেখককে বলতেছে গোয়িং ফার, যে দূরে কোথায় যাচ্ছেন নাকি কাছে যাচ্ছেন। হ্যাঁ, সরাসরি তো আর বললো না যে আপনি কোথায় যাচ্ছেন। যেমন আমরা বাঙালিরা বাসে যদি কারোর সাথে বসি, ট্রেনে যদি কারোর সাথে বসি, সরাসরি বলে ফেলি আপনি কোথায় যাচ্ছেন। তো আপনি কোথায় যাচ্ছেন এই কথাটা বলা কিন্তু অনেকটা পার্সোনাল বিষয়, কারণ আমি কোথায় যাচ্ছি সেটা তো আপনাকে আমার নাও বলতে ইচ্ছা হতেই পারে।
তাই না? তো হুট করে ডাইরেক্ট একজনকে বলাটা ভদ্রতার লক্ষণ না যে আপনি কোথায় যাচ্ছেন, কেন আমি ওটা জেনে কি করব। হ্যাঁ, আমি তাকে এমন একটা স্পেস দেওয়ার উচিত যে আপনি কি দূরে কোথাও যাচ্ছেন নাকি কাছে আশেপাশে কোথাও যাচ্ছেন, এইটুকু যদি বলি তাহলে এটা ভদ্রতার লক্ষণ। কারণ এর অ্যান্সারটা দিতে গিয়ে ওনাকে স্পেসিফিক বলতে হবে না যে উনি আসলে কোথায় যাচ্ছে, জাস্ট বলতে পারে যে হ্যাঁ আমি আশেপাশে যাচ্ছি, নতুবা দূরে কোথাও যাচ্ছি। হ্যাঁ, এইটুকু ভদ্রতা। তো এই যে ভদ্রতাটা উনি দেখাইলো, এতে করে উনি বুঝলেন, লেখক বুঝলেন যে না, এই লোকটা বিলেতি কায়দা জানে। হোয়ার আর ইউ গোয়িং, মানে আপনি কোথায় যাচ্ছেন এইটা না বলে বললো গোয়িং ফার। সো দেখো, মানুষের একটা কথার মধ্যে দিয়ে আসলে বোঝা যায় মানুষটা কেমন। হ্যাঁ, মানুষটা যে ভদ্র বা মানুষটা যে একটু বিলেতি কায়দা জানে, এই জিনিসটা লেখক বুঝে ফেললো। তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, তাতে লাভও হলো। মানে সাহেবের সঙ্গে যে কথাবার্তা বলে যে লস হয়েছে এমন না, কারণ সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল তার ফিয়াসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরোদস্তুর পল্টন পোষা যায়। মানে সন্ধ্যা হতে হতেই তিনি ওনার ফিয়াসে, মানে ফিয়ন্সি আর কি, বাগদত্তা, যার সাথে বিয়ের কথা ঠিক হয়েছে, মানে প্রেমিকা আর কি মূলত, তো ওনার হবু বউ বা প্রেমিকা ওনাকে খাবার দিয়েছে ট্রেনের মধ্যে। ওই যে ফিরিঙ্গি লোকটি তাকে খাবার দিয়েছে। তো উনি এই একটু পরে যখন সন্ধ্যার সময় এই খাবারগুলো এক এক করে বের করতে লাগলো, হ্যাঁ, তার চুবড়ি খুলে বের করতে লাগলো, তখন আসলে লেখক মানে বুঝলো যে না, ওনার সাথে আলাপ করে লস হয় নাই, লাভও হয়েছে। কারণ উনি খাবার বের করে লেখককে হয়তো বা মানে বলবে যে আপনিও আসেন খান। হ্যাঁ, এটা একটা সুবিধা মনে করতেছে লেখক, যে উৎকৃষ্ট ডিনার তৈরি করে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরোদস্তুর পল্টন পোষা যায়। তো আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু সঙ্গে এনেছি। তবে লেখক বলল যে না না না, উনি মনে করছে যে লেখক বোধহয় খাবার আনে নাই। হ্যাঁ, এই জন্য লেখককে বলতেছে যে আসেন খান, কিন্তু লেখকে যে খাবার এনে আছে লেখকের সাথে উনি ওটা জানে না। তখন লেখক বলল যে না, আমিও কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। হ্যাঁ, হয়তো বা সেটা একটু ঝাল হবে। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো, সব কিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলকার্দ ভোজন, হ্যাঁ, যার যা খুশি খাবে। তার মানে একটু তর্কাতর্কি হলো, বললো যে না আপনি আসেন খান, এরকম একটু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে সব কিছু ভাই ভাই একটা ডিসিশন হলো যে আলকার্ড। হ্যাঁ, আলকার্ড মানে হচ্ছে খাদ্য তালিকা। সে খাদ্য তালিকা মানে যার যেটা খুশি খাবে, অসুবিধা নাই। হ্যাঁ, মানে ভালো লাগলে লেখক খেতে পারবে, না করে নাই, মানে শেষ পর্যন্ত এটা ডিসিশন হলো। তো এখানে লেখক ভ্রমণে একাকিত্ব বোধ করেছিলেন। পাশে ফিরিঙ্গি যাত্রীর সঙ্গে তারা আলাপ শুরু করে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়। সন্ধ্যায় তারা নিজেদের খাবার ভাগাভাগি করে একসঙ্গে খায়। হ্যাঁ, তো ভিন্ন সংস্কৃতি থাকা সত্ত্বেও বন্ধুত্ব এবং সহযোগিতার একটা সুন্দর উদাহরণ এখানে দেখা যায়। তবে এরপরে সাহেব যেমন তার সব খাবার বের করতে লাগলো, তো বের নাই করতেই আসলে লেখককে খাওয়ার কথার জন্য অনেক কিছু বলেছিল, কিন্তু যখন এক এক করে খাবার বের করতে লাগলো তখন কিন্তু আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। লেখক তো অবাক হয়ে গেছে, খাবার যখন বের করতেছে সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, সেই মুরগি মুসল্লম, আলু গোস্ত, মানে সেই বলতে সেই না যে একেবারে খুব কঠিন স্বাদ, মানে সেই বলতে হচ্ছে ওই লেখকও যে খাবারগুলো এনেছে ঠিক সেম খাবার ওনার ওই ফিরিঙ্গি লোকটার কাছ থেকেও বের হচ্ছে। তো সেই লেখকও যে শিক কাবাব এনেছে, সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, সেই মুরগি মুসল্লাম, সেই আলু গোস্ত, মানে একদম সেম টু সেম মিলে যাচ্ছে। লেখকও যা এনেছে উনিও তাই এনেছে, আমিও তাই এনেছি জাকারিয়া স্ট্রিট থেকে। তো লেখক এটা কিনেছে জাকারিয়া স্ট্রিট থেকে, ওই হাওড়া স্টেশনের পাশে ওঠার আগে কিনেছে। এখন এইটা দেখে আসলে লেখক অবাক হয়ে গেল যে কি ব্যাপার, এই লোকটা তো আমাকে বললো যে ওর নাকি ফিয়ন্সি রান্না করে দিয়েছে ওকে, কিন্তু আমি তো এটা পাশের জাকারিয়া স্ট্রিট থেকে কিনেছি, তাহলে আমার সাথে ওটা মিলে যাচ্ছে কিভাবে, একদম সেম টু সেম মিললো কিভাবে? তার মানে নিশ্চয়ই ওই লোকের যে প্রেমিকা বা হবু বউ, সেও আসলে ওই নিজে রান্না করে নাই, সেও ওই জাকারিয়া স্ট্রিট থেকেই কিনে দিয়ে ওর বরকে বলেছে যে না এটা আমি রান্না করে নিয়ে আসছি। এটা যেরকম বর্তমানে যেরকম হয়, হ্যাঁ, মেয়েরা কিন্তু অনেকে রান্না বান্না পারে না, দোকান থেকে কিনে এনে বয়ফ্রেন্ডকে দিয়ে বলে যে আমি রান্না করছি, খেয়ে দেখো তো বাবু কেমন হয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা।
যে ফিরিস্তি মিলিয়ে যে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, মানে শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব আছে এমনটাও নয়, আলু গোস্তের বদলে যে কপি গোস্ত আসছে এমন নয়, একদম সেম টু সেম। তখন লেখক বলছে যে ব্রাদার, আমার কিন্তু ফিয়াসে নাই, মানে আমার কোনো ভালোবাসার নারী নাই, প্রেমিকা নাই, এগুলো আমি জাকারিয়া স্ট্রিট থেকে কিনেছি। তো এটা শোনার পরে আসলে ওই ফিরিঙ্গি লোকটা একটু লজ্জাই পেলেন। তো লেখক এবং ফিরিঙ্গি যাত্রী খাবার বের করতে অবাক হয়ে দেখেন তাদের খাবারগুলো প্রায় একই রকম। ফিরিঙ্গি ভেবেছিল তার খাবার বিশেষ, কিন্তু লেখক জানান যে এগুলো কোনো ফিএসের তৈরি নয়, বরং জাকারিয়া স্ট্রিট থেকেই কেনা। এই মজার মিলটি তাদের আলাপ আরও প্রাণবন্ত করে তোলে। তো প্রাণবন্ত বলতে আসলে কীরকম প্রাণবন্ত বুঝতেই পারতেছো। তে একদম হুবহু একই স্বাদ। সাহেব খান আর আনমনে বাইরের দিকে তাকায়, কারণ একটু শরম পেয়েছে, তো একটু লজ্জা পেয়েছে। আমারও আবছা আবছা মনে পড়লো, তখন লেখকেরও মনে পড়লো যে যখন সওদা করছিলাম তখন যেন একটা গাপ্তা গোপ্তা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। মানে লেখক নিজেও মনে করতে দেখলো যে ও যখন আমি উঠি গাড়িতে তখন তো দেখছি যে একটা গাপ্তা গোপ্তা মোটা মেয়ে হোটেল থেকে যা পাচ্ছে তাই কিনতেছে, ওইটাই মনে হয় এনার ফিয়ন্সি। তো ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম যে তার ফিয়ন্সির একটা বর্ণনা দিতে। এখন লেখক আবার বলতে চাচ্ছে যে আপনার ফিয়ন্সির একটা বর্ণনা দেন তো কেমন দেখতে, কিন্তু এটা তো একটু পার্সোনাল বিষয় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আসলে বলতেছে না, কারণ এমনিতেই লোকটা লজ্জা পেয়েছে, তাকে আর কত লজ্জা দেয়। না, থেমে গেল না, বলে নাই। এরপর ভোর কোথায় হলো মনে নেই, কোথায় কখন ভোর হলো সেটা আসলে খেয়াল করে নাই লেখক। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না, মানে জুন মাসের যে গরম এটা হুট করেই নেমে যায়, এটা ভূমিকা করে না যে আস্তে আস্তে রোদ উঠাবে, এরকম না। জুন মাসে একদম ধুম করে আস্তে গরম পড়ে যায়, রোদ উঠে যায়। তো 7টা বাজতে না বাজতেই চরচর করে টেরচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা যে কিরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। মানে সকাল 7টা বাজতেই একদম চরচর করে রোদ উঠে গেল, বাকি দিনটা কিরকম করে কাটবে সেটা তো আর বুঝতে বাকি নাই। হ্যাঁ, গাড়ি যেন কলওয়াত ঊর্ধ্বশ্বাসে শুচ্ছে। মানে হচ্ছে কলওয়াত হচ্ছে একটা সঙ্গীতে পারদর্শী শিল্পী। তো বলতেছে মানে সঙ্গীতের সেই পারদর্শী শিল্পীটা যেরকম আসলে দ্রুত বেগে গান গায় বা ছুটে, ঠিক সেরকমই আসলে গাড়িটাও যেন ছুটছে। তো ছুটছে কোনো দিকে রোদ্দুরের তবল চিকে হার মানিয়ে যেন কোথায় গিয়ে ঠান্ডায় চিরাবে। মানে কোনো গতি আসলে রোদ যেরকম আসলে চলতেছে তবল চিকে, মানে তবলার মতো করে গাড়ির গতিটাকে মনে হচ্ছে যেন আসলে কোনো কিছু একটা গান বাজাচ্ছে, আর রোদটা যেন আসলে সেখানে তবলার মতো একটা ধ্বনি দিচ্ছে। মানে গাড়িও চলছে আর রোদও চলছে, রোদও থামাথামি নেই। মানে সবকিছু মিলিয়ে এই গরমের মধ্যে গাড়ি চালানোটাকে উনি আসলে কলওয়াত শিল্পী গোষ্ঠীর যে দ্রুত গান গাওয়ার সাথে উনি তুলনা করেছে, যে মনে হচ্ছে যেন ওনাকেও হার মানিয়ে যেন কোথায় গিয়ে ঠান্ডায় জিরাবে। আর রোদ্দুরও চলছে সঙ্গে সঙ্গে ততদিক ঊর্ধ্বশ্বাসে, সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণও যায়। মানে ওই রোদও চলছে গাড়িও চলছে একই শ্বাসে, কোনো থামাথামি নেই। সেই পাল্লায় প্যাসেঞ্জারদের অবস্থা আরও খারাপ। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরি নিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বৈঠি আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওরা পাঞ্জাবিদের তুবি আসবি আর শিখ সর্দারজি জালবন্ধ দরির হরেক রকম বাহার। মানে বলতে চাচ্ছে লেখক, কারণ অনেক তো পথ নিয়ে পাড়ি দিয়েছে অলরেডি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে রাতে ঘুমানোর পরে আসলে সকালে উঠে দেখতেছে কখন যে ভোর হলো কোনো মনে নাই, আর রাতে যে কত দূর পথ পাড়ি হয়েছে, পাড়ি হয়ে হয়ে কে যে নেমে গেছে, নেমে গিয়ে আবার কে যে উঠেছে। এই যে এর আগের দিন দেখলো যে রকমের মানুষ যেরকমের আসলে যে পোশাক আশাক দেখেছে, এখন আজকে উঠে দেখেছে যে দাড়ি লম্বা হয়েছে, মানে লম্বা লম্বা দাড়িওয়ালা মানুষ, টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালজিদের মিষ্টি আগে আইয়ে বৈঠিয়ে আর শোনা যায় না। মানে গতকাল যে আইয়ে বৈঠিয়ে এগুলো শোনা যাচ্ছিল এখন আর শোনা যাচ্ছে না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওরা পাঞ্জাবিদের তুবিয়া ওশি আর শিখ, এগুলো দেখা যাচ্ছে। মানে বলতে যাচ্ছে যে এখন গাড়ির যাত্রীগুলো
চেঞ্জ হয়ে গেছে, এখন পরিবেশ, মানুষের পোশাক আশাক সবকিছু নতুন নতুন লাগতেছে তার কাছে। লেখক এবং ফিরিঙ্গির খাবারের স্বাদ এক হয়। লেখক বুঝতে পারেন যে ফিরিঙ্গির ফি আছে, আসলে জাকারিয়া স্ত্রীর থেকেই খাবার কিনেছেন। এরপর ভ্রমণের বর্ণনা আসে। আসলে গ্রীষ্মের প্রচণ্ড গরমে ট্রেনের যাত্রা ক্লান্তিকর এবং অসহ্য। ট্রেন ছুটে চলছে আর রোদ্দুরে যাত্রীর কষ্ট বাড়াচ্ছে। যাত্রাপথে মানুষের ভাষা, পোশাক, আচরণে ভিন্নতা লক্ষ্য করা যায়, যা হচ্ছে আঞ্চলিক ভিত্তিক বৈচিত্র্য তুলে ধরে। তো এরপরে বলেছে যে সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ শুরু করলেন। এরপরে একটা সামনে বুড়ো সর্দারজি আসলো, উনি আলাপ শুরু করলেন শুরুতেই। এবার আসলে গোয়িং ফার নয়, এবার এই বুড়োটা আসলে গোয়িং ফার বলে নাই, সোজাসুজি বলতেছে কাহা জায়েগা, মানে কোথায় যাবেন। আমি ডাবল তসলিম করে সবিনয় উত্তর দিলাম। ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজঙ্গ দাড়ি গোফের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। মানে ভদ্রলোক একটা ঠাকুরদার বয়সী, অনেক বয়স্ক এবং বড় বড় দাড়ি গোফের ভিতরে একটা মিষ্টি মোলায়েম হাসি দিয়ে বললেন যে কাহা জায়গা, কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলেন। পেশোয়ারের কাউকে চিনি। বলতেছে পেশোয়ারের কাউকে চিনেন নাকি? হ্যাঁ, না হোটেলে উঠবো। বলতেছে যে নাকি হোটেলে উঠবেন? হ্যাঁ, বললুম যে বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি, তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। তো লেখক বলতেছে যে না, আমি কাউকে চিনি না, পেশোয়ারের কাউকে চিনি না, তবে বন্ধুর বন্ধু, মানে শুধু ডাইরেক্ট বন্ধু না, বন্ধুর বন্ধু স্টেশনে আসবে। কিন্তু ওই সময় তো আসলে অত মোবাইল ফোন ছিল না যে মোবাইলে বলবে যে হ্যালো আমি এখানে আসছি, আপনি আসেন আমাকে রিসিভ করেন। কিন্তু লেখক আসলে একটু চিন্তিত হয়েছে যে বন্ধুর বন্ধু আসবে, তবে আমাকে তো দেখেনি, আমাকে যে কেমনে চিনবে, আমি তো খুব টেনশনে আছি। লেখক এটা বলতেছে সর্দারজিকে। সর্দারজি তখন হেসে বললেন কিছু ভয় নেই, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, অর্থাৎ বলতেছে যে পেশোয়ার স্টেশনে তো আর একসাথে অনেকগুলা বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবুর করলেই দেখবেন তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। মানে এই পেশোয়ার স্টেশনে তো আর একেবারে 10-15টা বা 20-30টা বাঙালি নামে না যে আপনাকে ওখান থেকে একটা বাঙালি খুঁজে পাওয়া এত কঠিন হয়ে যাবে। আপনি ওখানে নামাকে শুধু 2টা মিনিট দাঁড়ান, আপনার যে বন্ধুর বন্ধু আপনাকে ঠিকই বুঝে নিবে যে এইটাই বাঙালি, হ্যাঁ এইটাই সেই আমাদের সৈয়দ মুস্তফা আলী। আমি সাহস পেয়ে বললাম তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি যে। মানে লেখক বলতেছে হ্যাঁ সেটা তো চিনতে পারবে এই বাঙালি, কিন্তু আমি তো বাঙালির বেশি আসি নাই, আমি তো শার্ট পরে আসছি, আমি তো আর ওই ধুতি পাঞ্জাবি এগুলো পরে আসি নাই যে আমাকে দেখে বুঝবে যে আমি বাঙালি। তো এই কথা শুনে সর্দারজি একটা অট্র হাসি করলেন, একটা হাসি দিয়ে বললেন যে শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ চিনেন নাকি? যে ওই শার্টে একটা যে অল্প একটু জায়গা শরীরে ঢাকা পড়তেছে তাই দিয়ে কি মানুষ চেনা যায়? তা দিয়ে চেনা যায় না, কারণ বাঙালি যে বাঙালি, সে শার্ট পরুক আর কোটটাই পরুক আর যাই পরুক, তার একটা কথাবার্তা চলন বলন এটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে এটা বাঙালি। তোমরা যেমন একটা চাকমা হোক বা উপজাতি হোক বা আদিবাসী হোক, এগুলোকে দেখলেই বুঝতে পারো না যে না এটা আদিবাসী। বা বিদেশ থেকে কেউ একজন আসলো, নাইজেরিয়াস বা আমেরিকান বা অস্ট্রেলিয়া থেকে যদি কেউ আসে বা ব্রাজিল থেকে কেউ যদি আসে, মানে দেখলেই বুঝতে পারবা যে এটা আসলে আমাদের বাঙালি না, হ্যাঁ এটা বাইরে থেকে আসছে। তো এই জন্যই আসলে উনি বলতে চাচ্ছে যে আসলে আপনি গিয়ে জাস্ট 2টা মিনিট স্টেশনে থাকেন, আপনাকে ঠিকই বুঝে নেবে যেটা বাঙালি। আমি আমতা আমতা করে বললাম তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই। বললেন এও তো তাজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? বলতেছে আরে আপনি তো তাজ্জবের কথা বলতেছেন, আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, পাঞ্জাবি পরলে কি বাঙালিকে চেনা যায়? হ্যাঁ, লেখক এবং এক বৃদ্ধ সর্দারজির মধ্যে আলাপ শুরু হয়। সর্দারজি বন্ধু সুলভ লেখকের গন্তব্য এবং পরিচিতির খোঁজ খবর নেন। যে লেখক পেশোয়ারের বন্ধুর সঙ্গে দেখা হওয়ার বিষয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন, কিন্তু সর্দারজি তাকে আশ্বস্ত করেন যে স্টেশনে তাকে চেনা কঠিন হবে না, কারণ বাঙালি যাত্রী সাধারণত খুবই আলাদা। হ্যাঁ, তো লেখক শার্ট পরা নিয়ে একটু দুশ্চিন্তা প্রকাশ করেন, ভাবেন ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজি মজার ছলে বলেন পোশাক দেখে মানুষকে চেনা যায় না। লেখকের পোশাক আঞ্চলিকতা নিয়ে উদ্বেগ সর্দারজিকে হালকা রসিকতার মাধ্যমে দূর করে দেন, যা তার আলাপ আরো প্রাণবন্ত করে দিলেন। তো এরপরে
লেখক বলছে আমি আর এগুলোম না। লেখক তখন বলছে ওরে বাপরে বাপ, এনার সাথে কথায় পারা যাবে না। হ্যাঁ, তো বাঙালি পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তখন হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দিবে, যে আর যদি আর একটা কথা বলি পাঞ্জাবি কুর্তা এগুলো তফাৎ যদি জিজ্ঞাসা করি তাহলে দেখা যাবে যে এমন কথা বলবে আমাকে আরো বোকা বানিয়ে দিবে। তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। হ্যাঁ, উনি কথা বলুক, আমি শুনি। তো জিজ্ঞাসা করলাম, সর্দারজি শিলোয়ার বানাতে ক গজ কাপড় লাগে? মানে লেখক বলতেছে আপনি যে শিলোয়ার পরেছেন এই শিলোয়ার বানাইতে কত গজ কাপড় লাগে? তো উনি উত্তর দিলেন যে দিল্লিতে 3.5, হ্যাঁ, জলন্ধরে 4.5। জলন্ধর হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের একটা প্রাচীন শহর। তো দিল্লিতে 3.5 লাগে, জলন্ধরে লাগে 4.5, লাহোরে 5.5 এবং লালমুসায় 6.5। রাওয়ালপিন্ডিতে আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 9 মাইল দূরের একটা শহর রাওয়ালপিন্ডিতে 7.5, তারপর পেশোয়ার 1 লম্পে 10.5, আর খাস পাঠান মূল্য কোহাট খাইবারে পুরো থান, হ্যাঁ, 20 গজ। হ্যাঁ, মানে বলতে চাচ্ছে যে এক এক জায়গায় এক এক রকম পরিমাণ লাগে, কাপড় লাগে এই শিলোয়ার বানাতে। এটা আসলে ডিপেন্ড করে কোন স্থান থেকে বানাচ্ছি। মানে এক এক জায়গায় একটু বানালে একটু পাতলা করে দিবে, তারপরে আর একটু অন্য জায়গায় বানালে একটু মোটা করে দিবে। তো এইভাবে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাইজের পোশাক লাগে। হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। আমি বললাম এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? লেখক বলতেছে এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? হ্যাঁ, লেখক বলছে কি ব্যাপার, এতগুলো কাপড়? হ্যাঁ, কোথাও আপনার 5.5 মানলাম, হ্যাঁ 6.5 মানলাম, কিন্তু কোথায় 10.5 বা কোথায় 20 গজ। এত কাপড় দিয়ে আসলে ওই শিলোয়ার বানিয়ে সেটা পরে কেমনি? হ্যাঁ, মারপিট খুন রাহাজানির কথা বাদই দিন, মানে বলতেছে যে এত মোটা কাপড় পরে মানুষ মানে চলাফেরাই করে বা কেমনে? আর মারামারি তো মানে ওগুলো বাদই দিলে আমাকে হাঁটে কেমনে সেটাই আগে আমি জানতে চাই। তো লেখক বুঝতে পারেন যে সর্দারজির রসিকতার সঙ্গে তাল মিলিয়ে চলা খুব মুশকিল আছে, তাই তিনি সর্দারজির কথাই শুনতে মনোযোগী হন। শিলোয়ার বানাতে কত গজ কাপড় লাগে এই প্রশ্নের উত্তরে সর্দারজিকে হাস্যরসের বিভিন্ন অঞ্চলের হিসাব দেন। হ্যাঁ, যা পেশোয়ারে এসে 20 গজে পৌঁছায়। তো লেখক অবাক হয়ে প্রশ্ন করেন যে এত কাপড় গায়ে জড়িয়ে কিভাবে চলাফেরা করা সম্ভব, বিশেষত যখন ঝগড়া মারামারি ধাওয়া করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। হ্যাঁ, তখন এই কথোপকথন সর্দারজির বুদ্ধি ও রসবোধ এবং লেখকের বিস্ময়কে চমৎকারভাবে প্রকাশ করে। তো এরপরে সর্দারজি যখন এগুলো শুনলে তারপরে সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপে যান না? মানে ওই সময় তো আসলে এখনকার মতো এত নেট, ইউটিউব বা টিভি এত কিছু ছিল না, তখন সবাই বায়োস্কোপ দেখতে যাইতো। বলছে, লেখককে জিজ্ঞাসা করছে আপনি বোধহয় বায়োস্কোপ দেখতে যান না নাকি? হ্যাঁ, আমি বুড়ো বয়সে মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝার উপায় নেই। মানে বর্তমান জেনারেশন কেমন সেটা বুঝতে গেলে কিন্তু তোমাকে সিনেমা বা বায়োস্কোপ এগুলো দেখতে হবে। যেমন এই বর্তমান সমাজের ছেলে মেয়েদের কীরকম মনোভাব এটা যদি একটা বয়স্ক মানুষ জানতে চায় তাহলে তাকে সিনেমা দেখতে হবে। তো উনি আসলে ওই সময় বায়োস্কোপ দেখতো, কারণ ছেলে ছোকরাদের মতিগতি বোঝার কিন্তু উপায় নেই তা না দেখলে। আমার আবার এক পাল নাতি নাতনি, এই সেদিন দেখলুম যে 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেবের ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন, মনে নেই 10খানা না 12খানা, তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। মানে বলতেছে যে আমি সেদিনই দেখলাম, এই সর্দারজি বললেন যে আমি সেদিনই বায়োস্কোপে দেখলাম একটা মেম একদম ফ্রকের পর ফ্রক কাপড় পরেই যাচ্ছে, হ্যাঁ, কমপক্ষে 40 গজ কাপড় তো হবে। তো সেই মেয়ে বা সেই পরে যদি মেয়েরা নেচে কুদে থাকতে পারে, বলছে ওই 40 গজ কাপড় পরে মেয়েরা যদি নাচতে পারে, তবে মদ্দা পাঠান ওই 20 গজি সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? মানে মেয়েরা যদি 40 গজ কাপড় পরে নাচতে পারে, তো ওই ছেলেরা মদ্দা পাঠান একটা তাগড়া যুবক, সে কেন ওই মাত্র 20 গজ সেলোয়ার পরে মারপিট করতে পারবে না? অবশ্যই পারবে। আমি খানিকটা ভেবে বললাম, হ্যাঁ হক কথা, হ্যাঁ, তবে কিনা বাজে খরচ। এখন লেখক বলতেছে যে না ঠিক আছে, এটা ঠিকই বলেছেন, পড়তে পারে আপনি 20 গজ কাপড় পড়তে পারে, তবে এটা বাজে খরচ, কারণ এতগুলো কাপড় তো লাগে না।
তো এই জন্য আসলে লেখক এটা মন্তব্য করেছে যে না, এটা একটা বাজে খরচ। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ, দিনের বেলা পেশোয়ার ইংরেজের আর রাত্রে পাঠানের। এটা একটা খুবই ভয়ঙ্কর কথা। মানে গল্পের ভিতর থেকে একটা খবর পাইছে লেখক, যে সেটা হচ্ছে যে দিনের বেলা পেশোয়ার, হ্যাঁ, যেটা তার সামনে আসতে যাচ্ছে, এই পেশোয়ার ইংরেজের, মানে দিনের বেলা ইংরেজরা এখানে শাসন করে, আর রাতে পাঠানের, মানে পাঠানরা শাসন করে। বিষয়টা এমন না, মানে উনি বলতে চাচ্ছে যে আধিপত্য থাকে, মানে দিনের বেলা ইংরেজদের আধিপত্য থাকে আর রাতের বেলা পাঠানদের আধিপত্য থাকে। এখন এই শুনে আসলে গর্ব অনুভব করছি, হ্যাঁ বটে। বন্দুক, মানে লেখক এটা শোনার পরে একটু গর্বিত হচ্ছে এই কারণে, কারণ ইংরেজরা ছিল অনেক অস্ত্র শস্ত্রে একদম সজ্জিত। তাদের বন্দুকধারী পাঠান, হ্যাঁ, মানে সামান্য বন্দুক, সেই মানে আর কি বলবো, ওই সময় বন্দুক একটা নিম্ন কোয়ালিটির একটা অস্ত্র, আর সেখানে কামান ছিল আরো ভালো কোয়ালিটির অস্ত্র। কামানধারী ইংরেজদের সঙ্গে আসলে পাল্লা দিতেছে এই পাঠানরা, এটা আসলে খুবই একটা গর্বের বিষয়। এটা একটা বিন্দুমাত্র একটা আরম্ভ করেনি। তো এই যে তো লেখক বলতে চাচ্ছে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র একটা আরম্ভ করেনি। হ্যাঁ, এটা একটা গর্বের বিষয় যে পাঠানরা তাদের সাথে টক্কর দিচ্ছে, কিন্তু এটা একটা আমাকে আরাম দেয়নি এই কারণে যে গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়, মানে রাত 9টায় গিয়ে পেশোয়ার পৌঁছাবে লেখকের এই গাড়িটা। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছাবো, তাই মনে মনে নানা ভাবনা ভাবছে যে তখন যে কার রাজত্বে গিয়ে পড়বো এক আল্লাহ জানে। হয় ইংরেজদের আধিপত্যের ওখানে গিয়ে পৌঁছাবো, নাকি পাঠানরা আধিপত্যে আমাকে পৌঁছাবো, কি হবে এটা নিয়ে একটু চিন্তিত রয়েছে। তুমি যদি মনে করো যে না, যে আমাদের দিনের বেলা এক সরকার থাকবে, রাতের বেলা আর এক সরকার থাকবে, তাহলে তো একটু টেনশনের বিষয়, কারণ কার শাসন ব্যবস্থা কেমন, একটু তো টেনশন লাগারই কথা। এখন এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। একটু পরে দেখলো যে না, গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়াইলো। হ্যাঁ, তো সর্দারজি তার রসবোধ ভরা উত্তর দিলেন। তিনি বায়োস্কোপ সিনেমা যান এবং সেখানে এক মেম সাহেবকে একাধিক ফ্রক পরতে দেখে শিখেছেন যে 40 গজ কাপড় লাগলেও তারা নাচতে পারে। সেই যুক্তিতে 20 গজ কাপড় পাঠানরা মারপিট করতে পারবে না কেন? অবশ্যই পারবে। লেখক মেনে নেন কথাটি, কিন্তু মন্তব্য করেন যে এটা একটা বাজে খরচ। এবং গল্পের মধ্যে দিয়ে লেখক শোনেন যে দিনের বেলা পেশোয়ার ইংরেজদের আর রাতে পাঠানদের। এতে পাঠানদের মন মানসিকতায় মুগ্ধ হলেও লেখকের মনে একটা উদ্বেগ তৈরি হয়, কারণ রাত 9টায় পেশোয়ার পৌঁছে তিনি কার শাসনে পড়বেন তা নিয়ে একটু চিন্তিত। অবশেষে গাড়ি এসে পেশোয়ারে পৌঁছায়, যা লেখকের ভাবনার অন্ত নিয়ে আসে, মানে একটু টেনশন কমে যায় আর কি লেখকের। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই, খুব একটা বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। মানে জিনিসপত্র নামাবার ফাঁকেই দেখতেছে যে একটা 6 ফুট পাঠান, পাঠানরা তো অনেক লম্বা ছিল, সেই 6 ফুট পাঠান, 6 ফুট মানে বুঝতেছ। তো আমরা এই 5 ফুট 7 ইঞ্চি দেখলেই মানুষ অনেক লম্বা লম্বা বলে। 6 ফুট পাঠানের চেয়েও এক মাথা উঁচু একটা ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে তিনি এসে মানে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। হ্যাঁ, মানে লেখকের দিকে যখন এগিয়ে আসছে তখন লেখকও বুঝে নিয়েছে যে এটাই হয়তো বা তার বন্ধুর বন্ধু। হ্যাঁ, কারণ দেখতেও অনেক লম্বা, এবং দেখেই বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে পাঠান হবে, এবং তার দিকে যেহেতু এগিয়ে আসছে তার মানে এই তার বন্ধুর বন্ধু হবে। তো আসা মাত্রই লেখকও আসলে একটু জাহির করার চেষ্টা করছে যে উনি আসলে বাঙালি। হ্যাঁ, উনি সেই ব্যক্তি যাকে, উনি হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, যাকে উনি খুঁজতেছে। তো এটা মানে পরিচয় দেওয়ার আগেই আসলে সেই পাঠানি আসলে মানে পরিচয় দিলেন যা ওনার নাম শেখ আহমদ আলী। তখন আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম। লেখক তখন বললো যে না, আমি তাহলে সৈয়দ মুস্তফা আলী। তখন এক হাত দিয়ে হ্যান্ডশেক করা শুরু করে দিল। এগিয়ে দিতে তিনি তার দুহাত সেটি লুফে নিয়ে নিলেন এক চাপ পরম উৎসাহে, গরম সংবর্ধনায়। মানে লেখক দিয়েছে এক হাত, আর উনি পাঠান এত আন্তরিক যে উনি এক হাত নয়, উনি 2 হাত দিয়ে ওনার হাতটা চেপে ধরেছেন পরম উৎসাহে এবং পরম সংবর্ধনায়। মানে এটা দেখে একটু অবাক হয়ে গেল লেখক যে এত এরা আতিথ্যপরায়ণ। সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভিতরে তখন লুকোচুরি খেলছে।
মানে বলতে চাচ্ছে যে আমার যে হাত, লেখক বলতেছে আমার এই হাতের 5 আঙ্গুল তো অনেক ছোট ওর তুলনায়, ওরা তো অনেক বড় বিশাল দেহী। তো ওর হাতের ভিতরে মনে হচ্ছে যে আমার আঙ্গুল তার 2 থাবার ভিতরে যেন কোথায় লুকোচুরি খেলছে, মানে হারিয়ে গেছে মনে হয়। খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হেঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে নিয়ে একটা টাঙায় বসালেন। মানে অনেকটা বলা যায় যে অনেক আতিথি পরায়ণ ভাবে, হ্যাঁ, অনেকটা কি বলবো, যে যখন আসলে আত্মীয়রা আসে তাদেরকে যদি তুমি কিভাবে তাদেরকে সংবর্ধনা দিবা, কিভাবে তাদেরকে বাসায় আসতে বলবা, এটা আসলে অনেক বড় একটা সম্মানের বা টেকনিকের বিষয়। তো উনি অনেকটা বলা ছিল যে আসেন আসেন আসেন, মানে খানিকটা টেনে হিস্ট্রি তিনি আমাকে স্টেশনের বাইরে একটা টাঙায়, হ্যাঁ টাঙা হচ্ছে যে টাট্টু ঘোড়ায় টানা 2 চাকার গাড়ি, ওই গাড়িতে বসালেন। হ্যাঁ, তখন আমি শুধু ভাবছি যে ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে এত সংবর্ধনা করছেন তার মানেটা কি? এরা এত আন্তরিক আর কতটা লৌকিকতা। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জল আন্তরিক। তো লেখক বলতে চাচ্ছেন যে আমি একটা ভিনদেশি মানুষ, উনি ভিনদেশি মানুষ, এরা এত আন্তরিক, আমাকে এত সম্মান করতেছে, ওনাদের অভ্যর্থনা একটা সম্পূর্ণ নির্জলা একটা আন্তরিক। মানে এখানে কোনো জল নেই, দুধে যেমন জল মিশিলে সেটা একটা কি বলবো ভেজাল দুধ হয়ে যায়, কিন্তু এদের আন্তরিকতায় কোনো ভেজাল নেই, সেটাই আসলে এখানে বলতে যাচ্ছে যে অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই। মানে পাঠানরা এটাকে আসলে ভালোবাসে, অতিথিকে বাড়িতে ডেকে এনে বা ওরা অতিথিকে আপ্যায়ন করার মধ্যে দিয়ে ওরা অনেক সুখ পায়, আনন্দ পায়। তো লেখক পেশোয়ার স্টেশনে পৌঁছে দেখেন 6 ফুট লম্বা পাঠানের চেয়েও উঁচু একটা ভদ্রলোক তার দিকে আসছেন। তিনি নিজের বাঙালিত্ব বোঝানোর চেষ্টা করেন আর ভদ্রলোক পরিচয় দেন তার নাম শেখ আহমদ আলী। লেখক তার হাত বাড়ালে তিনি গরম অভ্যর্থনার সঙ্গে তার হাত ধরে চাপ দেন যে লেখকের আঙ্গুল যেন লুকোচুরি খেলতে থাকে। শেখ আহমদ আলী লেখককে স্টেশন থেকে টাঙ্গায় নিয়ে যান। আর টাঙ্গায় মানে কিন্তু গাড়ি, হ্যাঁ 2 চাকা বিশিষ্ট গাড়ি, একটু আগে বললাম। লেখক ভাবেন তিনি তো সম্পূর্ণ অপরিচিত, অথচ আন্তরিক অভ্যর্থনার মানেটা কি? পরে লেখক উপলব্ধি করেন যে পাঠানদের আতিথেয়তা সম্পূর্ণ আন্তরিক, অতিথিকে সম্মান জানানো তাদের কাছে আনন্দের, আর অতিথি যদি বিদেশি হন তবে সে আনন্দ দ্বিগুণ তাদের কাছে। তো এই পড়ার ফাঁকে তোমাদেরকে বলে রাখি যে আমার লেখা বাংলায় প্লাস বইটা তোমরা দেখতে পারো। এইচএসসির জন্য পারফেক্ট একটা বই, একটা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পেয়ে যাবে, সব গদ্য পদ্য পেয়ে যাবে একদম সুন্দরভাবে। কবিতাগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমাদের ক্লাসও দেখতে পারো, প্রতিটা কবিতার ক্লাসই দেওয়া হয়েছে ইউটিউবে। এর পাশাপাশি আমার ইংলিশ এ প্লাস আইসিটি ম্যাজিক বইও রয়েছে। তোমরা যারা এইচএসসির শিক্ষার্থী চেষ্টা করবে একই সাথে বাংলা এ প্লাস ইংলিশ এ প্লাস আইসিটি ম্যাজিক বই কেনার জন্য। আশা করছি তোমাদের এইচএসসিতে একটা ভালো রেজাল্ট আসবে। এই বইগুলো কেনার জন্য ভিজিট করবে nahid24.com, অথবা যদি ওয়েবসাইটে অর্ডার করতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে কল দিবে না, সরাসরি তোমার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে দিয়ে বলবে যে ভাইয়া আমার এই বই লাগবে। এখন আমরা আসি পরবর্তী অংশে। লেখক বলছে আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইয়মুস সফর নিসফুস সফর, অর্থাৎ আরবি ভাষায় এই কথাটার মানে হচ্ছে কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। মানে বলতে চাচ্ছে যে আপনি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করবেন, হ্যাঁ এটা যখন জার্নি করবেন, তো এক জায়গা থেকে ধরেন যে আমি রাজশাহী থেকে কক্সবাজার যাব। এখন রাজশাহী থেকে কক্সবাজার যাব, আমি কক্সবাজারে গিয়ে যা যা দেখব তাই যে আমার ভ্রমণ হবে বিষয়টা এমন না। এই যে রাজশাহী থেকে কক্সবাজার যাচ্ছি, এই যাওয়ার পথে যে অনেক কিছু দেখব, অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, রাস্তাঘাটে অনেক কিছু দেখব, এটাও একটা ভ্রমণের অংশ। অর্থাৎ বলতেছে যে যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ হয়ে যাবে, এটাও একটা ভ্রমণ। কক্সবাজারে গিয়েই যে আমার ভ্রমণ শুরু হবে এমন না, ওই যে যাত্রা যে শুরু করছে এটাই একটা ভ্রমণ। ইয়েমুসফর নিসফুসফর। পূর্ব বাংলায় একই প্রবাদ প্রচলিত রয়েছে, সেখানে বলা হয় উঠোন সমুদ্র পেরোলেই অর্ধেক মুশকিল আসান। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। মানে আহমদ আলী এত ভালো লোক ছিলেন, তাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেছিলেন, উনি যেতে দিচ্ছেন না লেখককে,
বললো আর একটা দিন থাকেন, এরকম করতে করতে 7 দিন কেটে গেল। 8 দিনের সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসের ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় দিলেন। 7 দিন থাকার পর 8 দিনের দিন ওই শেখ আহমেদ আলী কি করলেন, মুস্তফা আলীকে ড্রাইভারের পাশে গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারকে আবার বলে দিলেন যে ভাই একটু সাবধানে যাস, হ্যাঁ, কোথাও যেন সমস্যা না হয়। ওনার এই যে আমরা কোথাও যাওয়ার সময় যে আসলে সাথে করে যে কাপড় চোপড় নিয়ে যাই বা আমাদের যে মালামাল নিয়ে যাই সেগুলো যেন রক্ষা হয়, তার যান মালের যেন কোনো ক্ষতি না হয়, এই বিষয়ে আবার ড্রাইভারকে বলে দিলেন, হ্যাঁ, কোনো যেন ক্ষতি না হয়, সাবধানে নিয়ে যাস। তো হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, তো হাওড়া স্টেশনে লেখককে মনে হয়েছিল যে আমি একা, কিন্তু এখন মনে হয় আমি ভয়ঙ্কর একা। এখন মনে হচ্ছে আরও আমি একটা ভয়ঙ্কর একাকিত্ব অনুভব করতেছি এখন, যখন মুস্তফা আলীকে এইভাবে গাড়িতে উঠাই দিল। কারণ এটা বিদেশে একটা অন্য একটা শহরে আসছে, এখানে চেনে না মুস্তফা আলী, মানে একটা খুব টেনশনে পড়ে গেল। কারণ একজন মাত্র ব্যক্তি ওনাকে একটু আপ্যায়ন করেছিল, তিনিও আজকে কিন্তু ওনাকে আবার বিদায় দিলেন, কারণ ওনার গন্তব্য তো আসলে আফগানিস্তানের কাবুল, এটা না। তো ভয়ঙ্কর একা এই অর্থে যে নোম্যান্স ল্যান্ডে বলুন আর খাস আফগানিস্তানই বলুন, এসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত। এখানে ভয়ঙ্কর একটা একা লাগার আরও একটা কারণ হচ্ছে যে উনি বর্তমান নোম্যান্স ল্যান্ডে থাকুক বা সামনে যে আফগানিস্তানে যাচ্ছে, এই জায়গাগুলোতে আইন পরিস্থিতি খুব একটা মানে ভালো না। তো এখানে সবাই নিজ নিজ জীবন নিয়ে খুব ব্যস্ত, কার কি হচ্ছে, কাকে কোথায় পাঠান ধরতেছে না মেরে ফেলতেছে, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। তো সাধারণ লোকের বিবেক বুদ্ধি এইসব দেশে এরকম কথাই আসলে কয়। তবু আফগানিস্তানের স্বাধীন সভ্য দেশ, আফগানিস্তান ওই সময় একটু স্বাধীন সভ্য দেশ, হ্যাঁ, আর 5টা দেশে যখন খুন খায়রাবের প্রতি এত বেমালুন উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এইভাবে 2-4টা পুলিশ এদিক ওদিকে একটু অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। মানে বলতে চাচ্ছে যে আফগানিস্তান তো একটা স্বাধীন দেশ, এখন অন্যান্য দেশ তো আসলে রাস্তাঘাটে খুন খারাপি করতে দেয় না, ওদের তো আইন কানুন একটা আছে। তবু এটা দেখানোর জন্য আফগানিস্তান হয়তো বা একটু 2-4টা পুলিশ একটু ঘোরাঘুরি করে, মানুষকে একটু দেখায় যে আমরা পুলিশ আছি, হ্যাঁ, আমরা ঘোরাঘুরি করতেছি। কিন্তু বাস্তবে কোথাও যদি খুন খারাপি হয় তাহলে ওভাবে কোনো বিচার আচার হয় না। হ্যাঁ, তখন বলে যে না, ওকে যে খুন করছে ওর দোষ ছিল, এই জন্য খুন করছে, এরকম মানে এরকম ভাবে কাটিয়ে যায়, ওভাবে বিচার আচার হইতো না। তো লেখক 7 দিন আহমদ আলীর আতিথেয়তা ভোগ করার পরে বাসে একা যাত্রা শুরু করেন এবং আফগানিস্তানের স্বাধীনতা মানুষের উদাসীনতা সম্পর্কে চিন্তা করে লেখক ভয়ে একাকিত্ব একটা অনুভব করেন, যে দেশটির নিরাপত্তা ব্যবস্থাও তেমন কার্যকর মনে হয় না। তো ডান দিকে ড্রাইভার শেখ সর্দারজি, ওনার ডান দিকে ড্রাইভার, মানে উনি ড্রাইভারের কাছাকাছি বসছেন তাহলে এবার। তো বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাঁড়িয়ে, পরে জানতে পারলাম রাতকানা, পরে জানতে পারছে যে এই লোকটা রাতকানা। বা দিকে আফগান সরকারের এক কর্মচারী, ওনার বাম দিকে একটা আফগান সরকারের কর্মচারী আছে। পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনাবার জন্য, মানে ওই যা সরকারি কর্মচারী উনি পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম আনার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। মানে লেখক বললেন যে ওনার পাশে যে সরকারি কর্মচারীটা বসেছেন উনি খুব নিজেকে পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করেন, বলতে চান যে আমি অনেক ভাষা জানি, অর্থাৎ মানে একটু ভাবসা বলা লোক আর কি। এগুলো লোক ঢাকায় দেখা যায় অনেক, তোমরা ঢাকায় গেলে বাসের মধ্যে এরকম কিছু উদ্ভট টাইপের লোক দেখবা যে নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করে। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন তখন তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। মনে করেন যে উনি ভুলভাল একটা ইংরেজি বলল, এখন আপনি বুঝতেছেন না ওনার ভুলভাল ইংরেজিটা, তখন উনি যে ভুলভাল ইংরেজি বলতেছে ওইটা উনি বুঝতেই দিবেন না, এমনভাবে কথা বলবে যে উনি ভুল না, আপনিই বোধহয় কিছুই বুঝেন না, ইংরেজির কিছুই বুঝেন না, এরকম একটা ভাবসাব। তো এরকম যখন লেখক ইংরেজি বুঝতেছেন না ওনার, তখন তিনি ফরাসির যে 6টা শব্দ জানেন সেগুলো ছাড়েন। হ্যাঁ, মানে তখন তিনি ওই কয়েকটা ফরাসির শব্দ জানেন, সেগুলো আবার লেখককে ঝাড়তে থাকে। তখন যদি আপনি তার বক্তব্য না বুঝেন, ওগুলা 6টা শব্দ বোঝে কি আর বোঝানো যায়? তখন লেখক যদি ওই ফরাসি না বুঝে তখন তিনি আবার উর্দু ছাড়েন, মানে সবগুলারই একটু একটু করে জানেন কিন্তু কোনোটাই পরিপূর্ণভাবে জানেন না। তো শেষটা এমন ভাব দেখান যে অশিক্ষিত বড়দের সঙ্গে কথা বলার ঝকমারে আর তিনি কত পোহাবেন।
মানে ওনার ভাবসাব এরকম যে এই সকল অশিক্ষিত বর্বর লোকদের সাথে কথা আমি কেন বলবো, এরা কোনো ভাষাই জানে না, ইংরেজি জানে না, ফরাসি জানে না, উর্দু জানে না, এদের সাথে কথা বলা মানে একটু বিরক্ত ভাব দেখা, একটু ভাবসাব পার্ট নিতেছে। অথচ পরে দেখলাম যে ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তো লেখক পরে হয়তো বা বুঝতে পারলেন যে না, লেখকটার একটা খারাপ দিক হচ্ছে উনি বেশি অহংকারী এবং উনি আসলে নিজেকে পণ্ডিত প্রমাণ করতে চায়, কিন্তু বাস্তবে উনি অতটা পণ্ডিত নন। কিন্তু ওনার একটা ভালো দিক হচ্ছে উনি বন্ধুবৎসল, মানে বন্ধুদের সাথে উনি একটা চাইল্ডহুড মতো একটা ব্যবহার করে, বিপন্নের সহায়। তো বাসযাত্রায় শিখ ড্রাইভার রাতকানা এবং পাশের আফগান কর্মচারী বহু ভাষা জানলেও মূলত ফরাসি ব্যবহার করেন। প্রথমে তার আচরণ অহংকারী মনে হলেও পরে লেখক বুঝতে পারেন যে তিনি বন্ধুবৎসল এবং সাহায্যপ্রবণ। তারপরেও বুঝতে পারলাম যে ভাষা বাবদে ভদ্রলোকের এই দুর্বলতা কেন, যখন শুনতে পেলাম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। মানে উনি এই যে কেন এতগুলো ভাষা জানার অভিনয় বা নিজেকে জাহির করার চেষ্টা করেন, কারণ উনি তো ওই দক্ষতা দেখিয়েই চাকরিটা নিয়েছে। মানে চাকরিতে ওই সিভিতে ওইটাই লিখছে যে আমি অনেক ভাষায় পাণ্ডিত্য জানি, জেনেই কিন্তু বেতারের চাকরিটা নিয়েছে। এই জন্যই আসলে এই ভাবখানা উনি নেন। তো বাঁশের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী, বাঁশের পেটে বলতে বাঁশের ভিতরে একটা অনেকগুলা কাবুলি ব্যবসায়ী ছিল, সেই কথাই উনি বলতে চাচ্ছে লেখক এখানে। পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন, রেকর্ড, পেলেন, বাসন, ঝাড়, লণ্ঠন, ফুটবল, বিজলি বাতির সাজ সরঞ্জাম, কেতাব, পুঁতি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। মানে পেশোয়ার থেকে সিগারেট হোক, গ্রামফোন হোক, রেকর্ড, মানে কি বলবো, সব এই পাকিস্তানে পেশোয়ার থেকে কিনে নিয়ে যাচ্ছে আফগানিস্তানে। বাদবাকি প্রায় সবকিছুই আমদানি করতে হয় আসলে হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে। মানে আফগানিস্তান আসলে এত কিছু ওরা তৈরি করে না, ওরা সবকিছুই ভারত বা পাকিস্তানিগুলো থেকেই তারা আমদানি করে। এইসব তথ্য জানাবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, মানে এগুলো জানার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সেসব পরের কথা। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। পেশোয়ার থেকে আমরা বলেছিলাম, এরপরে জমরুদ দুর্গ, তো 10.5 মাইল সমতল ভূমি। সেখানে এক দফা পাসপোর্ট দেখাইতে হলো, তারপরে খাইবার গিরিসংকট, এরপরে খাইবার গিরিসংকটে তাদেরকে যেতে হবে। তো লেখক পরে বুঝতে পারেন যে আফগান কর্মচারী ভাষাগত দুর্বলতা তার বেতারের চাকরির জন্য বিভিন্ন ভাষার জ্ঞান দাবি করার কারণে এটা হয়েছে। বাসে বসে থেকে কাবুলি ব্যবসায়ীরা মূলত আসলে ভারত পাকিস্তান থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছিলেন। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ পর্যন্ত সমতল ভূমি ছিল, যেখানে পাসপোর্ট পরীক্ষা করা হয়। এরপরে কিন্তু খাইবার গিরিসংকট শুরু। এই গিরিপথটা হচ্ছে আসলে মূলত পাকিস্তান এবং আফগানিস্তানের একটা সংযোগ, একটা রাস্তা, এটা সীমান্তবর্তী একটা রাস্তা, আমরা শুরুতে একবার দেখেছি। সো দুদিকে 1000 ফুট উঁচু পাথরের নেরা পাহাড়, মানে ওই খাইবার গিরি পথ যেটা, ওই পথের দুই দিকে উঁচু উঁচু পাথরের নেরা পাহাড়, মাঝখানে খাইবার পাস। মানে এটা ভাবা যায় যে দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, একজোড়া রাস্তা একে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট, খচ্চর, গাধা, ঘোড়ার পণ্যবাহী বা ক্যারাভ্যানের জন্য। মানে এই যে ছোট একটা রাস্তা, এই রাস্তার আবার একটা পাশ এই গাড়ি চলাচল করার জন্য, আর একটা পাশ থেকে আবার উট, খচ্চর, গাধা, এই ঘোড়ার পণ্যবাহী, মানে এই ঘোড়ার পণ্যবাহী গাড়ির জন্য। সংকীর্ণতম স্থলে দুই রাস্তায় মিলে 30 হাতও হবে না, মানে দুইটা রাস্তা মিলে 30 হাতও হবে না, অনেকটা ছোট রাস্তা। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বায়ে শুধু পাহাড়, সামনে পাহাড়, পিছনে পাহাড়। দ্বিপ্রহর সূর্য সেই নরকুণ্ডে সোজা নেমে এসেছে, তাই নিয়ে চতুর্দিকে পাহাড়ে যেন লোফালুফি খেলছে। দ্বিপ্রহর সূর্য অর্থাৎ মানে সূর্যটা ডুবে যাবে এখন, তো এই অস্ত যাওয়ার সময় সেই নরকুণ্ডে সোজা নেমে এসেছে, আর তাই চতুর্দিকে পাহাড় যেন লুফোলুফি খেলছে। মানে সূর্যটা এদিকে দেখা যাচ্ছে তো ডুবে যাচ্ছে, ডাকছে তো ডুবে যাচ্ছে, এরকম একটা। অবাক হয়ে দেখছি সেই গরমে
বুখারার পুস্তিন ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরো লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চরে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলছে। মানে একটু অবাক হয়ে গেছে লেখক এটা দেখে যে এত গরম, প্রচন্ড গরমের মধ্যে বুখারার পুস্তিন ব্যবসায়ীরা, বুখারা হচ্ছে উজবেকিস্তানের একটা শহর, তো যাই হোক ওইখানকার পুস্তিন ব্যবসায়ী, মানে এখানে আছে চামড়ার ব্যবসায়ী আর কি মূলত। তো এখানে বলতে চাচ্ছে যে এই যে বুখারার পুস্তিন ব্যবসায়ীরা, এরা যে জামা কাপড়গুলো পরেছে এটা 2 ইঞ্চি একটা পুরো লোমওয়ালা চামড়ার ওভারকোট, মানে এত গরম তার মধ্যে দিয়ে আবার এত চামড়ার কোট তারা কেমনে পরছে, এগুলো পরে আবার তারা ভারতবর্ষের দিকে চলেছে। মানে কিরকম একটা অবস্থা। সর্দারজি তখন রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন যে যাদের অভ্যাস হয়ে গেছে, মানে সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে, মানে লেখক তখন সর্দারজিকে বললেন যে কি ব্যাপার এই গরমের মধ্যে এত মোটা কাপড় পরছে। তখন সর্দারজি বললেন যে যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যি এরকম কোনো পুরো জামাই গরমে আরামদায়ক, মানে যার ওই মোটা কোট পরতে পরতে অভ্যাস হয়ে গেছে তার জন্য এটাই আরামদায়ক হয়ে গেছে। তারা মনে করে যে না ঠিক আছে, এই কোট গায়ে দিলে উল্টো মানে বাইরে যে প্রচন্ড গরম সেই গরমটা ভিতরে ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে, ওরা এইটাই মনে করে। হ্যাঁ, তো ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বা কি এরা তার থোড়াই পরোয়া করে। মানে বলতেছে এই দেশে ওসব ঘাম টাম হয় না, আর হলে ওদের তো আসে যায় না, মানে ওদের শরীরে ওটা সহ্য হয়ে গিয়েছে, ওইসব ঘাম টাম ওদের কোনো পাত্তা দেয় না। তো এটুকু বলতে বলতেই দেখলাম গরমের হক্কা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে গেল। মানে এইটুকু বলতে বলতেই সর্দারজির মুখটা শুকিয়ে গেল। গল্প জমাবার চেষ্টা বৃথা, কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলছে। তো আর গল্প বেশি হলো না, কারণ সর্দারজির গলা অনেকটা শুকিয়ে গিয়েছে। আর গল্প জমাবার বৃথা চেষ্টা না করলো, দেখলো যে কত দেশ কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে যে চলছে। লেখক আসলে এই জিনিসটা বর্ণনা করতেছে। খাইবার পাসের সরু এবং এঁকে বেঁকে চলা রাস্তার দুপাশে উঁচু পাথর পাহাড়ে ঘিরে রাখছে। গরমে রাস্তাটি ভীষণ ক্লান্তিকর হলেও যে অভ্যস্ত যারা বুখারার ব্যবসায়ী, উজবেকিস্তানের যে ব্যবসায়ীরা, ওরা পুরো চামড়ার কোট পরে খচ্চর চালিয়ে চলেছেন, মানে চামড়া পরে তারা আসলে চলে যাচ্ছে। সর্দারজি ব্যাখ্যা করেন যে এই কোট গরমে প্রতিরোধ করে শরীর, এই কোট যেটা পড়ছে এটা আসলে উল্টো তাদের আসলে বাইরে থেকে যে গরমটা আছে সেই গরমটা ভিতরে ঢুকতে দেয় না, তাদের শরীরকে আরো প্রতিরোধ করতেছে, শরীরকে ঠান্ডা রাখতেছে। মানে তাদের এটা মনে হয় আর কি। তীব্র গরম ও বিভিন্ন দেশের পণ্যবাহিনীকে দেখতে লেখকের অভিজ্ঞতা বিস্ময়কর হলেও পরিবেশটা ছিল অত্যন্ত কঠিন। হ্যাঁ, এই গরমের পরিবেশটা লেখকের জন্য অনেক কঠিন ছিল, কিন্তু ওদের জন্য ঠিক ছিল, কারণ কি ওটা ওদের সহ্য হয়ে গেছে। যেমন হচ্ছে তোমরা দেখবা আমরা যে ঠান্ডায় একদম মানে কোট মোট গায়ে দিয়ে, জ্যাকেট গায়ে দিয়ে অবস্থা কঠিন, কিন্তু তোমরা শীত প্রধান দেশের একটা লোককে এনে এই ঠান্ডায় রাখবা, দেখবা যে সে ওই শীতটা এনজয় করবে, সে কিছুই, তার কোনো কোটও লাগবে না, তার গরম কাপড়ও লাগবে না, তার ভালো লাগবে আরো। তো এটা অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, এরপরে বলছে কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার, দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো জামধর মোগল ছবিতে দেখেছিলাম, বাস্তবে দেখলাম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমররন্ধ্রে খোঁজা। তো এখানে লেখক বলতে চাচ্ছে যে এই যে খাইবার গিরিপথে এসে দেখলেন যে কত রঙের মানুষ, কত রকমের মানুষ আসলে তিনি দেখলেন, এটা আসলে তিনি বলতে চাচ্ছেন যে তিনি বিভিন্ন রকমের টুপি দেখলেন, কত রকমের পাগড়ি দেখলেন, কত যুগের অস্ত্র গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মৌজার হচ্ছে জার্মানির একটা অস্ত্র তৈরির কারখানা, দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো জামধর, এইগুলো উনি আসলে দেখলেন যে মানুষ, মানে কেউ এগুলো পরে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে। তো এগুলো উনি মোগল ছবিতে দেখেছিল, বাস্তবে আজকে সেগুলো বাস্তবে দেখলাম হুবহু সেরকম গোলাপি সিল্কের কোমররন্ধ্রে খোঁজা। মানে আজকে তিনি বাস্তবে এগুলো দেখলেন, আগে এগুলো সিনেমাতে দেখেছিলেন বা মোগল ছবিতে দেখেছিলেন। তো এগুলো কারো হাতে আবার কান জোখা, মানে কাঁধ পরিমাণ পেতেলে বাঁধানো লাঠি, কারো হাতে আবার লম্বা ঝকঝকে বর্ষা,
উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সমভার, মানে গরম পানির পাত্র বিশেষ একটা সমভার, এগুলো অনেক আগের সময়ের এগুলো পাত্র আর কি, সমভার। বস্তা বস্তা পেস্তা, বাদাম, আখরোট, কিশমিশ, আলু বুখারা চলছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাও এর জৌলুস বাড়াবার জন্য। মানে যারা ব্যবসায়ী তারা বস্তায় বস্তায় বাদাম নিয়ে যাচ্ছে, আখরোট নিয়ে যাচ্ছে, কিশমিশ নিয়ে যাচ্ছে, আলু বুখারা নিয়ে যাচ্ছে ভারতের দিকে। ওই ভারতে যে পোলাও রান্না হবে ওদের তো এইগুলো লাগবে, হ্যাঁ, ওদের জৌলুস বাড়াবার জন্য যাচ্ছে। আরও শুনতে পেলাম যে কোমর রন্ধের নিচে ইজেরের ভাজে পুস্তিনের লাইনিং এর ভিতরে আফিং আর হাসিস না ককেনই, আরও অনেক কিছু আর কি। মানে দেখতে পেলেন লেখক যে আরও অনেকেই ওই কোমরের নিচে বা ওই ইজেরের ভাজে, মানে কাপড়ের ভাজে ভাজে আবার অনেক মানে মাদক দ্রব্য যেগুলো রয়েছে আফিং, হাসিস না কোকেন, এগুলো মানে ওই কাপড়ের ভাজে ভাজে নিয়ে চলেছে। এই জিনিসটা লেখক বলতে যাচ্ছে যে মানুষ তো ব্যবসা বাণিজ্য করছে, আবার কেউ মাদকও পাচার করতেছে, সবাই চলছে অতি ধীরে অতি মন্থরে। পাঠান দুবার বলেছিলেন যে আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলুম যে হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। তো পাঠান আসলে দুবার বলেছিলেন যে আমি সেই তৃতীয়বার সেই প্রবাদটা আসলে শপথ রূপে গ্রহণ করলাম যে আসলে হন্তদন্ত হয়ে যাওয়া ঠিক না, মানে তাড়াহুড়ো করে যাওয়া ঠিক হবে না। তাড়াহুড়ো করে যাওয়া মানে হচ্ছে শয়তানের পথে চলা, মানে ভুল পথে চলা। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না, আমার সকল সমস্যার সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো। বলছে এই বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না, কে বলেছে? হ্যাঁ, ধরাম করে একটা শব্দ হইলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো, যে আমি সর্দারজির দিকে তাকালাম। মানে কাবুলি তড়িৎ গতি, মানে যখন এত বড় শব্দ হইলো সাথে সাথে দুজন চোখাচোখি হলো। হ্যাঁ, তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে দাঁড় করালেন, বললেন যে টায়ার ফেসেছে। গাড়ির ড্রাইভার একটু শান্তভাবে গাড়িটা সাইড করলেন, বললেন যে টায়ার ফেসেছে। এটা প্রতিবারই হয়, কারণ এটা তো আসলে খুব স্বাভাবিক। যে গরম পড়ছে এই গরমে টায়ার ফাটবে না এটা কোনো কথা? এই গরমে না হওয়াটাই বিচিত্র। মানে যে গরম পড়ছে এই গরমে টায়ার না ফাটলে সেটাই বরঞ্চ একটা আনকমন বিষয় হয়ে যাচ্ছে। তো খাইবার পাস দিয়ে চলা পণ্যবাহিনীর বৈচিত্র্য লেখকের চোখে মুগ্ধতা আনে। বিভিন্ন টুপি, পাগড়ি, অস্ত্র, কার্পেট এবং খাবার সামগ্রী। কিছু লোকের সঙ্গে অবৈধ মাদকও চলছে। সবকিছু ধীর গতিতে এগোচ্ছিল, যা পাঠানের কথার সত্যতা প্রমাণ করে। মানে যেটা আসলে পাঠানের আগেই বলেছিল, হঠাৎ করে টায়ার যখন শব্দ করে ফেটে যায় তখন সর্দারজি শান্তভাবে জানান যে এরকম একটা ঘটনা ঘটে, এটা স্বাভাবিক একটা ঘটনা। তো এরপরে বলেছে যে প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করে দিলেন যে খাইবার পাশে রাস্তার দুটো সরকারের বটে, কিন্তু দুদিকে জমি কিন্তু পাঠানের। মানে সর্দারজি স্মরণ করে দিলেন লেখকের যে না, খাইবার পাস দিয়ে যে আমরা যাচ্ছি এই রাস্তাটা কিন্তু সরকারের হতে পারে, কিন্তু এই দুই দিকে যে জমিগুলো সেগুলো কিন্তু পাঠানের। সেখানে নেমেছো কি মরেছো, মানে নামলে কিন্তু মেরে ফেলবে তোমাকে পাঠানরা। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে আছে, নামলেই কড়াক পিং, নামলেই একদম ধরে ফেলবে। হ্যাঁ, তারপর কি কায়দায় যে সবকিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে তার জন্য খাইবার পাসের দুদিকে যত বসতি রয়েছে সেখানে পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। খুবই মজার একটা বিষয়। ওই সময় ইংরেজরা সবার কাছে খাজনা নিত। হ্যাঁ, এখন ওই খাইবার পথের পাশে যে পাঠানরা ছিল আশেপাশে ওদের কাছ থেকে খাজনা তো নেয় না, বরং উল্টো তাদেরকে খাজনা দিত ইংরেজরা, যাতে করে এই যে রাস্তা দিয়ে যারা মানুষরা যায় তাদের যেন কোনো ক্ষতি না হয়, তাদেরকে যেন অ্যাটাক না করে, এই জন্য খাজনা দিত। পরে আরেকটা শর্ত অতি কষ্টে আদায় করেছে ইংরেজরা, যে আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। মানে ওই রাস্তার দুই পারে যে আফ্রিদি, মানে এগুলো হচ্ছে উপজাতি বিশেষ, ওরা খুবই সাহসী উপজাতি ছিল। তো ওরাই যদি ঝগড়া হয় তা বলেছে যে তোমরা রাস্তার এপার থেকে ওপার গোলাগুলি করিও না, গোলাগুলি করলে তখন এই রাস্তা দিয়ে যারা চলাচল করবে ওদের ক্ষতি হবে। মোটর আবার চলল। কাবুলের গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছিল তার নির্যাস। কিচ্ছু ভয় নেই সাহেব, কালোই কাবুল পৌঁছে যাচ্ছে, যে আমরা কোনো ভয় করবে না, আমরা কালকে কাবুল পৌঁছে যাব। সেখানে পৌঁছে কব করে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে,
দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। বলছে যে লেখককে বলতেছে যে আপনার কোনো চিন্তা করতে হবে না, কালকে কাবুল পৌঁছে যাব, এই যে গরম দেখতেছেন সেখানে গিয়ে একটা কাবুল নদীতে দেব ডুব, আর সেখানে যে ঠান্ডা পানি সেই পানিতে আসলে দিল কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। এই কথা শুনে লেখক একটু খুশি হলেন যে যাক, আমি বললাম আপনার মুখে ফুল চন্দন পড়ুক। লেখক খুশি হয়ে একটু মানে শান্ত হলেন যে এই গরম থেকে অন্তত বাঁচা যাবে। তো সর্দারজি খাইবার পাশের বিপদ সম্পর্কে সতর্ক করেন যে যেখানে পাঠানরা সুযোগের অপেক্ষায় থাকে, রাস্তার দুই পাশে বসবাসকারী পাঠানদের খাজনা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে আফ্রিদি পাঠানদের মধ্যে ঝগড়া হলে সংঘর্ষে মোলাবার নিষেধাজ্ঞা আছে। একদিকে কাবুলির গলা ভেঙে গিয়েছে, কিন্তু তিনি আশ্বাস দেন যে কাবুল পৌঁছালে শান্তি পাবে। লেখক তাতে শুভকামনা জানিয়ে উত্তর দেন। এরপরে বলছে হঠাৎ দেখি সামনে একই মরিচিকা, সমস্ত রাস্তা বন্ধ করে। গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলো। মানে হঠাৎ করে দেখতেছে যে মরিচিকা, মানে রাস্তা যাচ্ছে, হঠাৎ করে রাস্তা বন্ধ, গেট দিয়ে আগে পাসপোর্ট টাসপোর্ট চেক করে আবার গেট খুলে দিল যে ঠিক আছে, তখন আবার আফগানিস্তানে ঢুকলাম। মানে আফগানিস্তানে ঢোকার সময় পাসপোর্ট চেক করবে না, পাকিস্তানে ছিল এতক্ষণ। তো কাবুলি বললেন যে দুনিয়ার সব পরীক্ষা পাশ করাচ্ছে বড় পরীক্ষা খাইবার পাস করা। মানে বলতেছে যে খাইবার পাসে যে আপনার পাসপোর্ট চেক করে আপনাকে পার করাই দিল, এটা দুনিয়ার অনেক বড় বড় পরীক্ষা থেকে বড় পরীক্ষা। হ্যাঁ, কারণ এখানে একটু সামান্য 19-20 হলেই যেতে দেয় না, ধরে নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, খোদাকে ধন্যবাদ। আমি তখন বললাম আমিন। তো লেখকও তার সাথে বললেন যে আমিন, মানে শুকরিয়া জ্ঞাপন করলেন যে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে, যে খাইবার গিরিপথে আমরা পাশ করে ফেলেছি, তো এটা ক্রস করে ফেলেছি, আমরা আফগানিস্তানে ঢুকে যাচ্ছি। খাইবার পাস আমরা আগেই জেনেছি যেটা হচ্ছে একটা গিরিপথ। এই গিরিপথের মাধ্যমে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংযোগ সাধিত হয়েছে। তো খাইবার পাস তো দুঃখে সুখে পেরুলুম, মানে খাইবার পাস তো পার করলাম, এবার মনে মনে আশা করলাম যে এইবার গরম কমবে। মনে হচ্ছে যে গরমটা মনে হয় কমে যাবে, আফগানিস্তানে যেহেতু ঢুকে পড়লাম। কমলো বটে, কিন্তু পাশের ভিতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক, এখন তো আর রাস্তা বলেই কোনো বালাই নেই। মানে একটু আগে তো খাইবার পাসে একটু রাস্তা ছিল, কিন্তু এখন যেখানে আসছি ওখানে যে রাস্তাই নেই, মানে মনেই হচ্ছে না যে এটা রাস্তা। 1000 বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলতেছে। মানে 1000 বছর ধরে পাথর আছে, তার উপরে এই হালকা একটু মাটি টাটি পড়ছে, ওর উপর দিয়েই চলছে গাড়ি। এ দাগের ওপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না। মানে এই যে দাগটা দিয়েছে, এই যে একটা পাথরের উপর দিয়ে মাটি একটু সামান্য, এই যে দাগটা দিয়েছে, এটা দিয়ে পণ্যবাহিনী যেতে পারে। কিন্তু মোটর আরোহী, মানে মানুষদেরকে নিয়ে যে মোটরগুলো যাচ্ছে, যে যানগুলো যাচ্ছে, এটা বেশ পীড়াদায়ক। হ্যাঁ, কারণ কি হয়, বীরভূম বাঁকুড়ার ডাঙ্গা খোয়াইয়ে রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে যদি, মানে বলতেছে যে গরুর গাড়ি চলতেছে, সেটা সঙ্গে যদি গাড়ি 20 মাইল বেগে চলে, এখন গরুর গাড়ি যদি 20 মাইল বেগে চলে, ভিতরে খড়ের পুরো তোষক না থাকে, মানে ভিতরে কোনো তোষক মোষক নাই, না ছোট বড় নুড়ি দিয়ে ডাঙ্গা খোয়াই ছেয়ে ফেলা হচ্ছে। তো লেন্ডিকোটাল থেকে পাক্কা 10 মাইল, মানে লেন্ডিকোটাল থেকে 10 মাইল রাস্তা এরকম আসলে ভাঙাচোরা রাস্তা। সেটা আসলে উনি বলতে যাচ্ছে যে খাইবার পাস পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করার পর কাবুলি গর্বিতভাবে জানান যে খাইবার পাস করা পৃথিবীর সব বড় পরীক্ষা পাশ করার চেয়ে কঠিন। সর্দারজি ও লেখক পাশ পেরিয়ে এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করেন। তবে গরম কিছুটা কমলে রাস্তা এখন অতি সংকীর্ণ এবং কষ্টদায়ক ছিল। পণ্যবাহিনীর জন্য সমস্যা না হলে মোটর যাত্রীর জন্য তা অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল, যেমন বীরভূম বাঁকুড়ার গরুর গাড়িতে চড়ার মতো। মানে এই যে সমস্যাটা, এই রাস্তায় এরকম সমস্যাটা মনে হচ্ছে যে বীরভূম বাঁকুড়ার গরুর গাড়িতে চড়ে যাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে লেখকের কাছে। সেই মরু প্রান্তরের দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মানে সেই এলাকাগুলোকে মরু প্রান্তর বলে লেখক এখানে উল্লেখ করেছে যে সেই মরু প্রান্তরের দক্কা দুর্গগুলো অত্যন্ত অবান্তর, মানে কোনো প্রয়োজনই নেই, এরকম একটা মনে হলো। কোথায় মাটি আর খড় মিশিয়ে পিঠে পিঠে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে, আশেপাশে রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেয়ালের ওপরের দিকে এক সারি গর্ত, দুর্গের লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। মানে বলতে চাচ্ছে যে এই যে দক্কা দুর্গগুলো তৈরি করেছে,
যেটা আসলে মাটি খড় মিশিয়ে উঁচু দেয়াল তৈরি করা হয়েছে, আশেপাশে রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে, ওইগুলোর ভেতর দিয়ে কিন্তু কি করে গুলি করে। হ্যাঁ, বন্দুকের নল ওখানে দেওয়া আছে, বাইরে যদি শত্রু আসে ওগুলোর ভিতর থেকে কিন্তু গুলি ছুড়বে। দূর থেকে সেই কালো গর্ত দেখে মনে হয় যেন সেই অন্ধের উপর নেওয়া চোখের শূন্য কোটর। মানে দূর থেকে তোমার কাছে দেখলে মনে হবে যে অন্ধের ওপর যেমন চোখের কোটর, হ্যাঁ, অন্ধ কালোর মধ্যে কালো একটা আর কি, মানে বিষয়টা বোঝাতে চাচ্ছে, যেন মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে একটা চোখের শূন্য কোটর ওগুলো দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে ওখানে কি রয়েছে, বন্দুকের নলা রয়েছে, সেখানে মানুষও রয়েছে, যদি বাইরে থেকে শত্রু এসে সেখান থেকে গুলি ছোড়া হবে। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকায় দেখি যে আসলে সেখানে আসলে অনেক সুন্দর, চোখ জুড়ায় গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন। তো এক পাশ দিয়ে কাবুল নদীর আসলে অনেক সুন্দর হয়, তো কাবুল নদী এক পাশ দিয়ে চলে গিয়েছে সুন্দরভাবে, ছলছল করে চলে যাচ্ছে। ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে, ডান দিকে সবুজ, চারদিকে আসলে সবুজে ভরে গেছে। সবুজের সৌন্দর্য কবি এখানে, লেখক এখানে তুলে ধরেছে। কাবুলি বললেন যে চলুন দুর্গের ভিতরে যাই। হ্যাঁ, কাবুলি লেখককে বলছে চলেন দুর্গের ভিতরে যাই, পাসপোর্ট দেখাতে হবে, কারণ ওখানে আমাদের পাসপোর্ট দেখাতে হবে আবারও। আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ, সমস্যা নেই, বলছে সরকারি কর্মচারী তো ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছাতে পারবো। মানে ওইখানে গিয়ে তাড়াতাড়ি পাসপোর্ট দেখে আমাদেরকে ছেড়ে দিক, আমরা তাড়াতাড়ি সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছে যেতে পারবো। জালালাবাদের পরেই আসলে কাবুল। হ্যাঁ, দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। আফগানিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের লোক, তো দুর্গের ভিতরে এখানে বিদেশ থেকে একজন লোক আসছে, তাও আবার সরকারি কর্মচারী। লেখক এটা ভালোই একটা খাতির যত্ন পাইলেন না। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, মানে এরকম একটা জায়গায় বরফের কল তো থাকে না, ঠান্ডা পানি পাওয়াটা আসলে খুব রেয়ার ব্যাপার। তো সেরকম একটা জায়গায় আবার লেখকদের শরবত খাওয়াইতে দিল, তাও আবার ঠান্ডা জলে, ঠান্ডা জল কুজোতে, মানে কুজো হচ্ছে একটা পানি রাখার পাত্র, হ্যাঁ, তো মাটির তৈরি পাত্র আর কি। হ্যাঁ, তো ওই এরকম একটা পাত্রে ঠান্ডা শরবত পানি দিল, এটা একটা অসম্ভব একটা ব্যাপার। লেখক একটু অবাকই হয়ে গেল। তো দক্কা দুর্গ দেখে লেখক মনে হলো যে এটা খুবই একটা অপ্রয়োজনীয় বিষয়। মানে কি দিয়েছে, মানে দেখতে ভালো লাগেনি আসলে, কারণ তার দেয়াল এবং গর্তগুলি অনেকটা মৃত চোখের মতো দেখায়। তবে দুর্গের সামনে এসে কাবুল নদী, সবুজ প্রকৃতি দেখে লেখককে চোখ প্রশান্ত করলো যে না, দক্কা দুর্গটা খারাপ হতে পারে কিন্তু পাশের সিনারিটা তো সুন্দর। কাবুলি তাকে দুর্গের ভিতর নিয়ে যায় এবং পাসপোর্ট দেখাতে হয়। অফিসার থেকে অত্যন্ত সম্মান প্রদান করেন এবং লেখক আশ্চর্য হন যে এত তাপমাত্রার কিভাবে ঠান্ডা শরবত প্রস্তুত করছে, এই যে গরমের মধ্যে, একটা আশ্চর্য ব্যাপার। তো আফগানিস্তানের অফিসার যদি আসলে কবি হতে পারেন, তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণীও আসলে করা কিছু বিচিত্র নয়। 3-3 বার চাকা ফাটলো, মানে চাকা ব্লাস্ট করেছে, আর ইঞ্জিন সর্দারজির ওপর গোসা করে 2বার গুম হলেন। চাকা সারালো হাজি মেনন, তদারক করলেন সর্দারজি। সো 3-3 বার চাকা ফেটে গেল, সেগুলো সারানো হইলো হাজি মেনন, তদারকি করলেন সর্দারজি। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগেই সর্দারজির কোমর বন্ধ অথবা নিবি বন্ধ বা বেল্ট যাই বলুন না কেন, মানে সর্দারজির পরনে যে বেল্ট ছিল এটা ছিঁড়ে 2 টুকরা হয়ে গেল জালালাবাদ পৌঁছাবার আগে। তখন খবর পেলাম যে সর্দারজিও রাতকানা ছিল, লেখক এটা বুঝতে পারলেন। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন যে অধ্যকার মতো আমাদের অনুষ্ঠান এইখানে সমাপ্ত হলো। মানে উনিও সর্দারজি রাতকানা ছিল, তো একটু উনি বুঝতে পারেন নাই যে এটা লেখকের বা সৈয়দ মুস্তফা আলীর কান, ওইটাকে উনি মাইক্রোফোন মনে করে বলতেছে যে অধ্যকার মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। মানে হচ্ছে আজকের মতো আর গাড়ি যাবে না, গাড়িটা এখানেই থেমে গেল, কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। 1/2 মাইলটা দূরে আফগান সরাই, তো বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম। বাদ বাকি সকলে হই হুল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চলল। তো বেতারের সাহেব এবং লেখক ওই আফগান সরাই ওইদিকে এগিয়ে চলতেছে, বাদ বাকি সবাই কিন্তু হই হুল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চলতেছে। তো সর্দারজি তখন হঠাৎ করে বলতেছেন যে একটু পা চালিয়ে, সন্ধ্যা পার হয়ে গেলে সরাইয়ের দরজা কিন্তু বন্ধ করে দেবে, বলতেছে একটু দ্রুত চলেন, একটু সন্ধ্যা হয়ে গেলে কিন্তু সরাইয়ের দরজা বন্ধ করে দিবে, তখন কিন্তু আর ঢুকতে পারবো না। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকা দুর্গ। মানে সরাই বলতে এখানে বলতে চাচ্ছে যে যাত্রীর ছাউনি, যেখানে আসলে রেস্ট করে যাত্রীরা।
তো ওইখানে আসলে যাইতে হবে, কারণ গাড়ি তো থেমেছে। আজকে তো আর যাবে না, আজকে রাতটা তো ওই যাত্রী ছাউনিতে থাকতে হবে। তো এই জন্য আসলে লেখককে বলতেছে যে একটু দ্রুত চলে, না হলে কিন্তু সন্ধ্যা হলে দরজা বন্ধ করে দিবে, তখন কিন্তু আর ঢুকতে পারবো না। তো বলতেছে ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকার দুর্গ, কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখ যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে তার কোনো সহস্রব নেই। উনি বলতে চাচ্ছে যে এখানে আমরা যাত্রী ছাউনি বা রেস্ট করার জন্য যেটাকে আসলে বুঝি, ওইটার স্নিগ্ধতার ছবি এখানে কোনো মিল নাই। বাস্তবে এটা আসলে ওইরকম রেস্ট নেওয়ার মতো পরিস্থিতি এখানে নাই। এটা 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট একটা 4খানা দেয়াল, সামনের খানাতে একটা বিরাট দরজা, তার ভিতর দিয়ে উড বাস ডাবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকে যেতে পারে। মানে ওই 30 ফুট উঁচু উঁচু দেয়াল দিছে, আবার তার মাঝে দরজাটা এত বড় যে সেখানে উডও ঢুকে বাসও ঢুকে ডবল ডেকার পর্যন্ত সব অনায়াসে ঢুকে যায়। কিন্তু ভিতরে যাওয়ার সময় মনে হয় এটাই মনে হয় শেষ ঢোকা, এই দানবের পেট থেকে বোধহয় আর বেরোতে পারবো না। মনে হয় যে এই ভিতরে মনে হয় ঢুকলাম, মনে হয় এখানেই আমার লাশ মনে হয় পড়ে যাবে, আর মনে হয় বের হতে পারবো না, এরকম একটা পরিস্থিতি আর কি। মানে খুবই বাজে অবস্থা। আফগানিস্তানের অফিসারদের আচরণ এবং প্রবন্ধের মাধ্যমে লেখক এখানে আসলে চমক তুলে ধরেছেন। যাত্রাপথে চাকা ফেটে যাওয়া, ইঞ্জিনের অসুবিধা এবং সর্দারজির কোমর বন্ধ মানে বেল্ট ছেড়ে যাওয়া ঘটনাগুলো লিখতে লিখতে লেখক আফগানিস্তানের সময় কাটানোর অভিজ্ঞতা ব্যক্ত করেন। রেডিও কর্মচারী মাইক্রোফোন ফিস করা এবং সর্দারজির নির্দেশে গন্তব্য পৌঁছানোর জন্য আস্তে আস্তে এগিয়ে চলা, এগুলি এক ধরনের ভ্রমণ পরিস্থিতির অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। অবশেষে সরাইয়ের দরজা দেখে লেখক এবং এর ভয়ঙ্কর বিভীষিকাময় অনুভূতি প্রকাশ করেন, যা বাস্তবে এক দুর্গের মতো অনুভূত হয়। সো ঢুকেই থমকে দাঁড়ালুম, কত শত শতাব্দীর পুঞ্জীবিত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনি, কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় 3 গজ পিছিয়ে গেলাম। মানে লেখক তো অনেক এমনিতে আসলে কি বলবো, এরকম পরিস্থিতি কখনো শিকার হয় না, এটা তার ফার্স্ট টাইম। তো উনি ওই যাত্রী ছাউনি যেটা বলে সরাই, ওখানে আসলে ঢুকেই থমে গেলেন। ওরে বাপরে বাপ, কি গন্ধ! এই গন্ধই মনে হচ্ছে পিছে পিছে হটে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমি হয় বাইরে, মানে এলাকাটা মৌসুমি হওয়ার বাইরে, এখানে বৃষ্টি তেমন একটা হয় না। হ্যাঁ, যথেষ্ট উঁচু নয় বলে আসলে বরফও পড়ে না, এখানে খুব একটা বরফও পড়ে না। আশেপাশে নদী বা ঝর্ণা নেই, ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথা ওঠে না, মানে আশেপাশে জলের কোনো উৎসই নাই। অতএব সিকন্দর শাহী বাজিরাজের থেকে আরম্ভ করে পরশুদিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে, মানে বলতেছে যে এই যে মানুষ যত যত পশু পাখি যত আসে, হ্যাঁ, যাত্রী ছাউনিতে যে এত উট ভেড়া এগুলো নিয়ে যা আসে, এরা যে এখানে পায়খানা প্রস্রাব করে যায়, এগুলো তার স্থলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম দুর্গন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া সম্ভব। মানে ওই পশু পাখিগুলো এসে এগুলো যে মলমূত্র ত্যাগ করে সেগুলো ওইভাবে পরিষ্কার করা হয় নাই, কারণ পানি তো নাই, আশেপাশে পানি নাই, বৃষ্টি টিষ্টি হয় না ঠিক, এখানে সেরকম বরফও পড়ে না, মানে এগুলো পরিষ্কার হয় না সহজে, যার কারণে এখানে প্রচুর গন্ধ। হ্যাঁ, সূচিবেদ্ধ অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিবেদ্ধ দুর্গন্ধ শুকলুম। বলছে যে আমি এরকম অন্ধকারও দেখেছি যে যে অন্ধকার আসলে সূচ ভেদ করা যায় না, সূচি মানে সুই দিয়ে ভেদ করা যায় না, মানে প্রচুর অন্ধকার দেখেছি। আজকেই এরকম সূচিবেদ্ধ দুর্গন্ধ শুকলাম, যে দুর্গন্ধটা আসলে এত মানে কঠিন, যেটা আসলে মনে হচ্ছে যে সূচ দিয়েও মানে ভেদ করা যাবে না। উনি আসলে বলতে চাচ্ছে যে দুর্গন্ধটা কত প্রকট ছিল এটা। তো এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকবার বলে রাখি যে তোমরা বাংলা ইংলিশ আইসিটির জন্য বাংলায় প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক বইগুলো ফলো করতে পারো। এটা আমার প্রকাশনী থেকে লেখা হয়েছে। তোমাদের এইচএসসিতে বাংলা ইংরেজি আইসিটি এই 3টা বিষয় তো না, মূলত এখানে 3টা বই বাট 5টা বিষয়, কারণ বাংলা এ প্লাসে বাংলা প্রথম দ্বিতীয় রয়েছে, ইংলিশ এ প্লাসে ইংরেজি প্রথম দ্বিতীয় রয়েছে। একই সাথে 5টা বিষয়ের জন্য একদম পারফেক্ট এই 3টা বই হচ্ছে বাংলা এ প্লাস ইংলিশ এ প্লাস আইসিটি ম্যাজিক। তোমরা এই 3টা বই কিনে ঘরে বসে যদি আমার ক্লাসগুলো করো, তাহলে আর আদার্স প্রাইভেট পড়তে হবে না, বাংলা ইংরেজি আইসিটি ঘরে বসেই শেষ হয়ে যাবে। এই 3টা বই কিনতে পারবে nahid24.com ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে গিয়ে যদি অর্ডার করতে অসুবিধা হয়, তাহলে হোয়াটসঅ্যাপে তোমার নাম ঠিকানা পাঠিয়ে দিয়ে বলবে যে ভাই আমার এই বই লাগবে। হ্যাঁ, আমি যদিও বা এই হোয়াটসঅ্যাপে থাকবো না, হেল্পলাইনে আমারই লোক রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তোমরা জাস্ট নাম ঠিকানা দিয়ে বলবে যে এই বইগুলো লাগবে, আমরা পাঠাই দিব। ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে। ভোরবেলা লেখকের
ঘুম ভেঙে গেল। নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর, মানে বুখারার একটা ব্যবসায়ী, পুস্তিন ব্যবসায়ী, উনি নামাজ পড়ালেন। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময়ে মানলুম, মানে লেখক অনেকটা বিস্ময় হয়ে গেলেন যে এত সুন্দর উচ্চারণ, এত উৎকৃষ্ট উচ্চারণ, যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। আমার বেতারওয়ালা যার সাথে আসলে মানে যাচ্ছেন লেখক, উনি বলতেছে যে আমি ওনাকে জিজ্ঞেস করলেন যে কিভাবে এত শুদ্ধ উচ্চারণ করা। আমি তখন বেতারওয়ালা বলতেছে যে আপনি নিজেই জিজ্ঞেস করুন ওনাকে। তো আমি বললাম কিছু যদি মনে করেন। লেখক বলতেছে যে না, যদি আবার কিছু মনে করে। আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলাম যে খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নাই। মানে লেখক একটু ইতস্তত হলেও পরে বুঝতে পারছে যে না, এখানে মানুষকে এই ধরনের প্রশ্ন করতে কোনো বাধা নেই। পরে জানলাম যে যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে বরঞ্চ খুশি হয়। মানে তোমার সম্বন্ধে কেউ যদি জানতে চায়, আগ্রহী হয়, তোমার যেরকমটা খুশি লাগে, ভালো লাগে যে আমার ব্যাপারে মানুষ জানতে আগ্রহী, সেরকম ওরাও আসলে এরকম। মোটরে বসে তার ওই খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচ নিতে লাগলো। তো লেখক দুর্গে প্রবেশ করার পর একটা অপ্রত্যাশিত দুর্গন্ধ অনুভব করেন, যা পরিবেশের অবস্থা ও অস্বাস্থ্যকর পরিস্থিতি নির্দেশ করে। তুর্কিস্তানে কোনো বৃষ্টি বা বরফ না হয় এই দুর্গন্ধটা আরও জমে গেছে। তবে ভোরে নামাজের সময় বুখারার এক ব্যবসায়ীর উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে লেখক বিস্মিত হন। লেখক কৌতূহল প্রকাশ করলেন যে বেতার কর্মচারী জানিয়ে দেন যে এখানে অচেনা মানুষের প্রশ্নের প্রতি কোনো বাধা নেই, বরং তা প্রশংসিত হয়। লেখক তার অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন। তো এরপরে চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম। তো মানে কাবুলের কাছাকাছি চলে আসছে এবং চোখ বন্ধ অবস্থায় হঠাৎ করে লেখক বুঝতে পারলেন যে একটা ঠান্ডা হাওয়া আসছে, গরম আর নাই। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিলেন, বললেন জালালাবাদ। সর্দার বললেন যে সর্দারজি বলতেছেন যে জালালাবাদ আসছি। জালালাবাদ হচ্ছে আফগানিস্তানের একটা শহর। তখন দুই দিকে সবুজ আর লোকজনের ঘরবাড়ি, সামান্য একটা নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজ লীলাখেলা দেখাতে পারে। জালালাবাদে তার অতি মধুর তসবির, যে একটা নদী একটা সামান্য সুযোগ পাইছে, কি সুন্দরভাবে পানি চলে যাচ্ছে, হ্যাঁ, সবুজের লীলাখেলা দেখাতে পারে পানি। মানে জালালাবাদে আসে এই সৌন্দর্যটা দেখে তিনি অবাক হয়ে গেছে। এমনকি যে 2-4টা পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানদের চেয়ে মোলায়েম বলে মনে হলো। মানে সীমান্তে যে পাঠানদের দেখেছিল অনেকটা কঠোর, কিন্তু এখানে এই প্রকৃতিটা এত সুন্দর হয়েছে যার ফলে এই পাঠানদেরকে দেখেও তাদেরকেও ভালো লাগতেছে লেখকের। তাদের শরীর চেহারাটাও যেন মোলায়েম বলে মনে হচ্ছে। লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে তারই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদের মতোই। মানে দেখতেছে যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েরা যেরকম বেপরদামি নিন্দা করে, তারই বৌঝি আবার খেতে কাজ করতেছে এখানে দেশের মেয়েদের মতো। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না। মানে গরিব মেয়েরা সাধারণত, আমি যতটুকু জানি, পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না, মানে অন্তত নিজের দেশ, নিজের যে গ্রাম সেখানে মানে না। এরপরে শহরে গেলে হয়তো বা মানে, মানুষকে একটু দেখানোর জন্য। যে শহরে গিয়ে মধ্যবিত্তদের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কিন্তু কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজ আসলে তারা বজায় রাখে, গায়ে ওভাবে তারা পর্দা করে না। তখন লেখক, আমি জিজ্ঞাসা করলাম যে আরবের বেদুইন মেয়েরা? লেখক তখন বলতেছে, কই, আরবের বেদুইন মেয়েরা তো ওই দেখেছে যে তারা তো পর্দা মেনে চলে। আরবের বেদুইন মেয়েরা গরিব এবং তারা পর্দাও মেনে চলে। মানে লোকটা যখন বললো যে গরিব মেয়েরা সাধারণত পর্দা করে না, অন্তত আপন গায়ে করে না, তো লেখক পাল্টা যুক্তি দিলেন যে না, আরবের মেয়েরা তো গরিব কিন্তু তারা তো পর্দা মেনে চলে। তখন সর্দারজি উত্তর দিলেন যে আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। বলছে না, আমি ইরাকে তো তার দেখছি তারা বিনা পর্দায় ছাগল চড়াচ্ছে। তো অর্থাৎ লেখকের এই যুক্তিটা এখানে আসলে টিকলো না। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। জালালাবাদ ঢুকলো, কাবুলের সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর অন্তর্ধান। মানে জালালাবাদ শহরে ঢুকা মাত্রই 1 মিনিটের ভিতরেই কে যে কোন দিকে গেল কোনো ঠিক নাই, মানে যে যেদিকে পায়ে চলে গেল।
হ্যাঁ 1 মিনিটের ভিতরে কেউ আবার জিজ্ঞেস পর্যন্ত করলো না যে বাস ফের ছাড়বে কখন, মানে সবাই যে যার মতো নেমে চলে গেল, কেউ ড্রাইভারকে বললো না যে কখন বাসটা ছাড়বে। আমার তো এই প্রথম যাত্রা, লেখক এই প্রথম যাত্রা করছে, তাই সর্দারজিকে শুধালাম বাস আবার ছাড়বে কখন। তো লেখক তো প্রথম গেছে, সর্দারজিকে বলতেছে যে বাসটা ছাড়বে কখন। সর্দারজি তখন বললেন আবার যখন সবাই জড়ো হবে, মানে সবাই যখন আবার একসাথে হবে তখন। জিজ্ঞাসা করলাম সে কবে। সর্দারজি তখন একটু বিরক্ত হয়ে বলতেছেন আমি তার কি জানি, সবাই খেয়ে দিয়ে ফিরবে যখন তখন। মানে গাড়ি কখন ছাড়বে তার কোনো ঠিক নাই, যাত্রীরা যখন জড়ো হবে খেয়ে দিয়ে এসে তখন, মানে দেরি আছে। হ্যাঁ, তো এটা আসলে আজব একটা ব্যাপার আবার মনে হতে পারে এই সময়ে এসে, কারণ এই সময় এসে যদি ড্রাইভার এগুলো কথা বলে তাহলে যাত্রীও তাকে ধরে পিটাবে যে হ্যাঁ কখন ছাড়বে, আবার কি বলিস, হ্যাঁ যখন খেয়ে দিয়ে ফিরবে তখন, এটা আবার কেমন কথা। তো ওই সময়ে এটা আসলে মানুষ সবাই এটা তাদের আসলে ইয়ে হয়ে গেছে, হ্যাবিটে হয়ে গেছিল যে তারা জালালাবাদে গিয়ে নেমে পড়বে, খাওয়া দাওয়া করবে, আর গাড়িও আসলে তাদের ওইভাবেই ড্রাইভাররাও জানে যে যখন খাওয়া দাওয়া করে সবাই এসে একখানে হবে তখন ছাড়বো। আর তাদের এত তাড়াহুড়া ছিল না, কারণ ওই একটু আগে তো বললে হন্তদন্ত হওয়া মানে শয়তানের পথে চলা, তো তাড়াহুড়া করে না, তারা ধীরে ধীরে যায়। কারণ এর আগে তো গাড়ি ছিল না, এর আগে মোটর যখন ছিল না তারা ওই অনেক 15-20 দিন ধরে কাবুল যাইতো, আর এখন তো গাড়ি হয়েছে, এখন 4-5 দিনে যাচ্ছে। তো এটা তাদের জন্য আরো অনেক ভালো, এত তাড়াহুড়া নাই ওদের আর কি, লেখকের মতো ওদের তাড়াহুড়া নাই। এরপরে বেতারকর্তা বললেন যে ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন। বেতারকর্তা বললেন যে এখানে দাঁড়িয়ে কি করছেন, আমার সঙ্গে আসুন। লেখক বলতেছে যে আর সব কোথায় গেল, কখন ফিরবে। তখন তিনি বললেন ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন, যে ওদের জন্য আপনি এত চিন্তিত কেন হচ্ছেন, আপনি তো আর ওদের মালজানের জিম্মাদার নন। আপনি কি ওদের সবার ওই যে কাপড় চোপড়, ওদের যা মাল সামানা যা রাখে গেছে এদের কি সব দায়িত্ব নিয়েছেন নাকি আপনি। আমি বললাম তা তো নয়, কিন্তু এরকম যে হুট করে সবাই নিরুদ্দেশ হলো তাতে তো কোনো মনে হলো না যে শিগগিরই ফিরবে। বলে যে যেভাবে তারা হুট করে নেমে চলে গেল তাতে তো মনে হবে না খুব তাড়াতাড়ি তারা ফিরবে। আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছাবো কি করে। বলছে যে সন্ধ্যার মধ্যে কাবুল যাবো কেমনি। বেতারকর্তা বললেন যে সে আশা শিখাই তুলে রাখুন, মানে সেই আশা করা লাগবে না, সেটা বলে যান, শিখাই তুলে রাখুন। হ্যাঁ, এদের তো কাবুল পৌঁছাবার কোনো তাড়া নাই আপনার মতো, কারণ বাস যখন ছিল না তখন তো ওরা কাবুল পৌঁছাইতো 15 দিনে। বাস তো আসলে এখন, আগে তো ওরা 15 দিন ধরে কাবুল যাইতো, এখন 4 দিন লাগতেছে। তাই এতে তো তাদের কোনো আপত্তি নেই, ওরা বলতেছে বাহ 15 দিনের কাজ 4 দিনে হচ্ছে, এতেই তারা খুশি। তো জালালাবাদ পৌঁছেছে, এখানে সকলেই কাকা মামা শালা কেউ না কেউ আছে, মানে যারা যারা পৌঁছেছে জালালাবাদে এখানে সবারই কেউ না কেউ আছে, কারো চাচা আছে, কেউ মামা আছে, কারো শালা আছে, ওখানেই ওরা যাচ্ছে যে খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, খাবে দাবে, কখন ফিরবে ঠিক নাই। তো লেখক যখন বাসে যাত্রীদের ফিরে আসা নিয়ে চিন্তিত হন তখন বেতারকর্তা তাকে বলে যে যাত্রীদের কাবুল ফিরে আসার কোনো তাড়াহুড়া নেই, তারা জালালাবাদ পৌঁছে বিভিন্ন আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। কাবুল পৌঁছানোর জন্য তাদের দ্রুততার কোনো প্রয়োজন নেই, এবং আগের সময়ে যখন বাস ছিল না তখন তারা 15 দিনে কাবুল পৌঁছাতে, এখন 4 দিনে লাগলে তাদের তাতে কোনো আপত্তি নাই। তো এর পরবর্তীতে মোটর ছাড়লো অনেক বেলায়, অনেক দেরিতে মোটর ছাড়লো, মানে গাড়ি ছাড়লো, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। বেলাবেলি মানে হচ্ছে বেলা ফুরাবার আগে, মানে হচ্ছে সূর্য ডুবার আগে আর কি। তাই বলতে চাচ্ছে যে সন্ধ্যার আগে বা সূর্য ডুবার আগে আর কাবুল পৌঁছার আর কোনো আশা রইল না, কারণ গাড়ি তো ছাড়ছেই দেরিতে। সো পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও 100 মাইল, মানে 100 মাইল আগে আসছে, আরও 100 মাইল পরে গিয়ে কাবুল জালালাবাদ থেকে। শাস্ত্রে লেখে সকলে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। মানে লেখা আছে বইতে যে পেশোয়ার থেকে ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছায়, আর পরদিন ভোরবেলা জালালাবাদ থেকে ছেড়ে সন্ধ্যায় কাবুল পৌঁছায়, মানে সন্ধ্যার মধ্যে কাবুল পৌঁছায়, এটা লেখা আছে। কিন্তু তখন বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই, মানে লেখক তখন ওই কিতাবে যা লেখা আছে, নিয়মনীতিতে যা লেখা আছে তাই ভেবে মনে করেছিল যে সন্ধ্যার মধ্যে হয়তো বা কাবুল পৌঁছায়, কিন্তু বাস্তবে যে কেউ শাস্ত্র মানে না
বাস্তবে এই নিয়ম নীতি কয়জনই মানে? বাস্তবে তো এত কিছু মানে না, সেটা আসলে লেখক আগে বুঝতে পারেনি, এখন বুঝতে পারলো। পরে জানলাম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। মানে পরে জানতে পারলাম যে শুধুমাত্র ওই মেল বাস, মানে যে ডকুমেন্ট নিয়ে আসা যাওয়া করে বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলোতে যাত্রী থাকে না, ওগুলো সাধারণত শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে। সাধারণত যাত্রীবাহী গাড়িগুলো নির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটলো নালার পারে, হ্যাঁ, লেখকের সন্ধ্যা কাটলো নালার পারে। নালা কি জিনিস গ্রামের ছেলেপেলেরা এগুলো বুঝে। শুধু এতটুকুই মনে রাখো যে এখান থেকে নালা হচ্ছে এমন একটা জিনিস, সেখান থেকে পানি বেয়ে চলছে। হ্যাঁ, সো সন্ধ্যা কাটলো নালার পারে, নার্গিস বনের এক পাশে, চিনার মর্মরের মাঝখানে। তো সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর, মানে সূর্য অস্ত যাচ্ছে, সেই লাল যে সূর্য আভাটা চিনার পল্লব থেকে মুছে যাচ্ছে, কারণ সূর্য অস্ত যাচ্ছে। ওই উঠে যাওয়ার পরে ডাক বাংলোর খানসামা কি দিয়ে গেল? আহার দিয়ে গেল, খাবার দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানেই চারপাই আনিয়ে শুয়ে পড়লাম। একটা চারপাই একটা এনে সেখানে শুয়ে পড়লো লেখক। শেষ রাতে ঘুম ভাঙলো অপূর্ব মাধুরীর মাঝখানে। মাঝরাতে যে ঘুম ভাঙলো লেখকের, আসলে ঘুম ভেঙে দেখলো যে অপূর্ব মাধুরী, একটা সুন্দর একটা পরিবেশ। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কোনো অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। বলতেছে যে লেখক হঠাৎ করে দেখতে পাচ্ছে যে কানের পাশ দিয়ে জলের কুলকুলকুল শব্দ, জল বেয়ে চলছে শব্দ, আর আমার মনে হচ্ছে যেন এত সুন্দর একটা পরিবেশ। এই হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে এত সুন্দর একটা পরিবেশ তিনি উপলব্ধ করতেছেন। এটা আসলে লেখক ফুটিয়ে তোলার জন্য এই উপমাগুলো ব্যবহার করেছেন। যে শেষ রাতে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, নৌকা বিল থেকে নদীতে নামলো শেষ রাতে, যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়। জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, এখানে তাই হলো, কিন্তু দুয়ে মিলে গিয়ে। মানে বলতেছে যে শেষ রাতে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন কানের পাশে নদীর কুলকুল শব্দ, পানি বেয়ে চলার একটা শব্দ থাকে, আবার জানালার পাশে শিউলি গাছ থাকলে যেরকম শরৎকালে ভোরের দিকে ঘুম ছুটে যায় শিউলি গাছের থাকার ফলে। তো সবকিছু মিলে যেন এক হয়ে গেছে, সব সৌন্দর্য দুইটা মিলে এক হয়ে গেছে। মানে একটা অতি মধুর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। লেখক এখানে বোঝাতে চেয়েছে এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। মানে এরকম কথা অনেক শুনেছি এই সৌন্দর্যের কথা, কিন্তু বাস্তবে এই সৌরভ সোহাগ জীবনে কখনো পাইনি, যা আজকে আমি দেখলাম। যে লেখক জানিয়ে দেন যে কাবুল পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময়সূচি মেনে চলা সম্ভব হয়নি। সন্ধ্যায় এক জায়গায় বিশ্রাম নেওয়ার পর রাতে এক আশ্চর্য সৌন্দর্য অভিজ্ঞতা তিনি লক্ষ্য করেছেন। লেখক কানের জলের আওয়াজ শোনেন এবং অজানা সৌরভের মিষ্টি নিঃশ্বাস অনুভব করেন। এই অভিজ্ঞতা তাকে গভীর মাধুর্যে ডুবিয়ে দেয়, যা তিনি জীবনে আর কখনো অনুভব করেননি। এরপরে লেখক বলছে, সেই আধা আলো অন্ধকার চেয়ে দেখি দিনের বেলায় শুকনো নালা জলে ভরে গিয়ে সেই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। অর্থাৎ বলতে চাচ্ছে যে সেই আধা আলো অন্ধকার এরকম একটা সময়, হ্যাঁ, মানে অর্ধেক আলো রয়েছে, অর্ধেক অন্ধকার আলো, এইরকম একটা সময়ে চেয়ে দেখি যে দিনের বেলায় শুকনো নালা, এই নালা বলতে নালা জলে ভরে গিয়ে দুই কুল নালা, আশা করছি একটু আগেও তোমাকে বললাম যেটা, যে পানি বেয়ে চলছে, যে নালা গুগলে সার্চ করলেও দেখতে পারবা। সেই নালা জলে ভরে গিয়ে দুই দিকে ছাপিয়ে পানি চলছে। নার্গিসের পা ধুয়ে, একটা উদ্ভিদ জাতীয় কোনো কিছু, ওর পা ধুয়ে দিয়ে পানিটা যেভাবে চলছে, মানে এটা একটা সুন্দর একটা প্রকৃতি। হ্যাঁ, এগুলো গ্রামে তো আসলে অহরহ দেখা যায়, শহরের বাচ্চারা এগুলো অনেকে এগুলো বুঝে না। তো বুঝলাম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। মানে বলতেছে যে আমি দিনের বেলায় তাহলে কেন এই শব্দগুলো শুনতে পেলাম না? কারণটা হচ্ছে কি, নালা উজানে দিনের বেলায় সেখানে বাঁধ দেওয়া ছিল, সেখানে জল যাতে আসতে না পারে সেই ব্যবস্থা ওখানে করা হয়েছিল। কিন্তু ভোরের আজানের সময় আবার নিমলার বাগানের পালা বাঁধ খুলে দিতেই, মানে ভোরের আজানের সময় এই বাঁধটা খুলে দিয়েছে, আর এই বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে, জল আসতেছে,
তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। মানে যখন বৃষ্টি আসা মানে পানি আসা শুরু করেছে, পানি আসলে কি হয়, উদ্ভিদ তো সাধারণত পানি পেলে কি হয়, তাদের খাদ্য আর কি পানি দিয়েই তো তারা খাদ্য উৎপন্ন করে। যেহেতু পানি এসেছে, তার নার্গিস উদ্ভিদগুলো আরো প্রাণবন্ত হয়েছে, এর গান ওর সৌরভ মিশে গিয়েছে। মানে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য ফুটানোর জন্য এগুলো তিনি ব্যবহার করেছেন। আর যে চিনারের পদপ্রান্ত উভয়ের সঙ্গীত সৌরভে উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। বলতেছে যে চিনারের পদপ্রান্তে উভয় সঙ্গীতে, মানে এরকম একটা অবস্থায় উচ্ছ্বসিত হয়ে উঠেছে, মানে সূর্য যে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মি, সূর্যের যে প্রথম রশ্মিটা দিবে সেটার সূর্য প্রথম ওঠার জন্য, অভিষেকের জন্য আসলে ওদিকে আবার একটা নতুন একটা সৌন্দর্য দেখার জন্য আসলে সময় তৈরি হয়েছে। মানে একদিকে প্রকৃতির সৌন্দর্য, এদিকে নালা দিয়ে জল আসতেছে একটা সৌন্দর্য, আবার ওদিকে সূর্য উঠতেছে। দেখতে না দেখতেই চিনার সোনার মুকুট পরে নিল, পদপ্রান্তে পুষ্পবনের গন্ধদ্বীপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজই কোনো ঘরে গো খুলে দিল দ্বার, আজই প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। মানে দেখতে না দেখতেই সকাল হয়ে গেল, সূর্য উঠলো এবং চারদিকে একটা গানে মুখরিত হয়ে উঠলো। সেই গানটা হচ্ছে এদিন আজ কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজই প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। অর্থাৎ এই সাধারণত ওইখানে ওই সকালবেলা চারদিকে সবাই এই গানটা আসলে গায়। তো যার কারণে এই কথাটা আসলে লেখক তুলে ধরেছে যে দেখতে না দেখতে সকাল হলো এবং চারদিকে এই গানে মুখরিত হয়ে উঠল। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন। যে ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থর করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করে হোক কাবুল পৌঁছাবেন। মানে ভোরের আজান শেষ হতেই সর্দারজি যেভাবে ভেপু বাজাচ্ছে, মনে হচ্ছে আজ আর রক্ষা নাই, সে মনে হচ্ছে যে আজকে যে কোনোভাবে সন্ধ্যার আগে সে কাবুল পৌঁছাবেনি। তো লেখক এখানে কি বলেছেন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যে লেখক আধা আলো অন্ধকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পান, শুকনো নালা জলে ভরে গিয়ে নার্গিসের পা ধুয়ে দিচ্ছে। বোঝা যায় নালার বাঁধ খুলে দেওয়ার ফলে জল ছুটে এসেছে। নার্গিস ও চিনারের সৌন্দর্যে একে অপরকে পরিপূরক করেছে। আর সোনালী সূর্যের রশ্মিতে চিনার উদ্ভাসিত হয়। তারপর সর্দারজি বাজনা শুরু করেন ভেপু বাজিয়ে, যা থেকে মনে হচ্ছে তিনি দৃঢ় সংকল্প করেছেন যে আজ সন্ধ্যাবেলা যে কোনো উপায়ে কাবুল পৌঁছাবেন। যার কারণে তিনি ভেপু বাজিয়ে সবাইকে আসতে বলতেছেন যে দ্রুত আসো, আমরা গাড়ি ছেড়ে দেব। তো এই হচ্ছে গল্প, গন্তব্য কাবুল, একটা ভ্রমণ কাহিনী। কিন্তু যেটা আসলে আশা করেছিলাম যে শেষ পর্যন্ত কাবুলে পৌঁছাবে, কাবুল দেখে কাবুলের বর্ণনা থাকবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত এখানে নেই। মানে গন্তব্য কাবুল, কিন্তু কাবুল পর্যন্তই আসলে পৌঁছাইতে পারে নাই, কাবুল পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে এখানে। তো আশা করছি বুঝতে পারছো, এটা আসলে তেমন কঠিন কোনো গল্প নয়, এটা একটা ভ্রমণ কাহিনী। কাবুল যাওয়ার পথে যে ঘটনাগুলো ঘটেছে, যে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এগুলো উনি বর্ণনা করেছে। তবে ওনার বর্ণনা দেখে মনে হয়েছে যে এমনভাবে বর্ণনা করেছে যেন মনে হচ্ছে আমি স্বয়ং জার্নি করতেছি, এরকম একটা ফিলিংস আসলে পাওয়া যাচ্ছিল। এবং বিভিন্ন মানুষের বিভিন্ন স্থানের যেভাবে বর্ণনা তিনি দিয়েছেন, এটা আসলে খুবই অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি তোমরাও খুব সহজে বুঝতে পেরেছো। এই গল্পটা আসলে অনেক বড় ছিল, বড় ভিডিও, কিন্তু আমি মনে করি যে আমার ভিডিও যারা দেখেছ অ্যাটলিস্ট বুঝতে পারছি। হ্যাঁ, যারা আসলে এই গল্পটাকে অনেক কঠিন মনে করতো, কঠিনের জন্য অনেকে যারা স্কিপ করতে চেয়েছিল, তারা আশা করছি আর স্কিপ করতে হবে না, এবং এখান থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তারা এখন এখান থেকে অনায়াসেই উত্তর করতে পারবে। তো এইচএসসি শিক্ষার্থীদেরকে আবারও যাওয়ার পথে বলে রাখি, তোমরা যারা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, তারা বাংলা A+ ইংলিশ A+ আইসিটি ম্যাজিক বইটা কালেক্ট করিও। এটা nahi24.com থেকে কালেক্ট করাই বেস্ট, এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট। এখান থেকে অর্ডার করলেই তোমরা ঘরে বসেই হোম ডেলিভারিতে পেয়ে যাবে। এই বইগুলোর সুবিধা হচ্ছে এই বইগুলো ঘরে বসেই পড়তে পারবে, বইয়ের ক্লাসগুলো ইউটিউবেই রয়েছে। সো হাতে থাকবে তোমার ডকুমেন্ট, ক্লাস, আমি শিক্ষক তোমাকে পড়াচ্ছে, ঘরে বসেই বাংলা ইংরেজি আইসিটি শেষ হয়ে যাবে। nahi24.com ওয়েবসাইটে যদি বই অর্ডার করতে অসুবিধা হয়, তাহলে আমাদের প্রকাশনীর যে হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বরে সেভ করে হোয়াটসঅ্যাপে তোমরা নাম ঠিকানা পাঠিয়ে দিয়ে বলবে যে কি বই লাগবে, আমরা পাঠিয়ে দেব। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।